সময় প্রবাহমান দেখতে দেখতে কেটে গেছে এক সপ্তাহ। মাঝখানে কত কিছু হয়ে গেছে কে বলে, কারো না থাকায় কিছুই থেমে থাকে না। কাব্যের না থাকায় যে সবটা থেমে আছে, স্রোতের জীবন থেমে আছে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে সে। বাচ্চাটাকে হারিয়েছে, এর সাথে কাব্যকেও। মেয়েটা পুরো মানসিক রোগীর মতো হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক নেই, নিজের যত্ন নিতে ভুলে গেছে সে। স্রোতের শরীর আর মন দুটোই অসুস্থ হয়ে আছে। স্রোত বিছানায় শুয়েছিল, চোখ বন্ধ অবস্থায় দেখতে পেল কাব্য স্রোতের মাথার কাছে এসে বসেছে। ওকে পর্যবেক্ষণ করে রাগত স্বরে বলছে, স্রোত, কি অবস্থা করছিস নিজের? স্রোত যেন ধরফড়িয়ে উঠল, ভয়ে মাথাটা নুইয়ে নিয়ে বলল, কি কি করেছি আমি? তুই জানিস না, তোর লম্বা চুলগুলোর মিষ্টি ঘ্রাণ নিলে আমার মন ভালো হয়ে যায়। তোর নীলাভ চোখ দুটোর সৌন্দর্য চাহনি আমাকে পুরোপুরি শান্ত করে দেয়। আমার ওই চোখে ডুবে যেতে ইচ্ছে করে বারবার। তোর মুখের প্রশান্ত হাসিটা বেশ ভালো লাগে। এই যে শাড়ি পরেছিস, মাথায় ঘুমটা দিসনি কেন? মাথায় ঘুমটা টেনে বউ সাজলে তোকে ভীষণ আমার আমার লাগে রে। স্রোত কথাগুলো শুনে যাচ্ছে, এক দৃষ্টি এসে তাকিয়ে আছে প্রিয় পুরুষের দিকে। এই যে তার সৌন্দর্যের প্রশংসা করা ব্যক্তিটা, সে কতটা সুন্দর তা কি সে জানে? জানে না। কাব্যের পরনে কালো রঙের একটা ঢিলে ঢালা শার্ট, মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ইস কি সুন্দর হাসিটা, গালে টোর পড়ায় আরও যেন ভালো লাগছে। স্রোতের ইচ্ছে করছে কাব্যের গালে ডিম্পলটা হাত দিয়ে ছুঁয়ে দিতে। এইভাবে মেয়েটা হাত বাড়ালো, কিন্তু কাব্য ধমকের স্বরে বলল তখন, তুই কিনে সেই চুলে জট বাঁধিয়ে নিজেকে পেতনি বানাচ্ছিস, না ঘুমিয়ে চোখের নিচে কালির দাগ ফেলেছিস। আর স্রোত, মুখটাকে এমন বানিয়ে রেখেছিস কেন? আমি তোকে মারি, কষ্ট দেই? তোর এই অবস্থা দেখলে লোকে কি বলবে বলতো? এটাই বলবে কাব্য তার বউকে ভালোবাসে না, সারাক্ষণ কষ্ট দেয়। সত্যি তো ভালোবাসেন না? কে বললো ভালোবাসি না? আমি কেন? ছুতে গেলেই মিলিয়ে যান কেন? কাছে আসেন না কেন? কেন আমাকে আগের মতো ভালোবাসেন না? কাব্য কিছুই বলল না, সে হাসতে শুরু করলো। স্রোতের মনে হলো কাব্য ইচ্ছে করে লুকোচুরি খেলছে তার সাথে। উফ, লোকটা তো জ্বালাচ্ছে কেন ওকে? কাব্য কি বোঝে না তার বিরহে স্রোতের মনটা পাথরে পরিণত হয়েছে? ওকে কষ্ট দিতে দিতে মেরে ফেলার জন্যে বুঝি কাব্য এমন করছে? কাব্য তার নীলাম্বরীকে কাঁদাতে চায়, কিন্তু স্রোতের যে এখন আর কান্না পায় না, কেমন দম বন্ধ লাগে সারাক্ষণ। ও মনে হয় এই পৃথিবী ছেড়ে চলে গেলে ও কাব্যের দেখা পাবে, এর আগে নয়। আচ্ছা, স্রোতের কি উচিত সব ছেড়ে ছুড়ে কাব্যর কাছে চলে যাওয়া? স্রোত দেখলো কাব্য চলে যাচ্ছে, বিড়বিড় করে কি যেন বলছে ওকে, কিন্তু স্রোত যে কাব্যের কোনো কথাই শুনতে পাচ্ছে না। সে বিছানা থেকে উঠলো, পিছু নিল কাব্যের, কিন্তু কিছু দূর গেলে কাব্য অদৃশ্য হয়ে গেল। স্রোত কত করে ডাকলো ওকে, কিন্তু কাব্য শুনলো না স্রোতের ডাক, ফিরেও তাকালো না সে। স্বপ্ন ভেঙে গেলে স্রোত চিৎকার দিয়ে উঠে বসলো। হাত নাড়ানোর কারণে হাতে লাগানো ক্যানুলা খুলে গেল, রক্ত বের হলো, পাতলা চামড়া ছিঁড়ে গিয়ে। সেদিকে এসে খেয়াল করলো না। স্রোতের চিৎকার চেঁচামেচিতে সাবরিনা বেগম আর তাহিয়া ছুটে এলো। সাবরিনা বেগম দ্রুত এগিয়ে এসে স্রোতকে আগলে নিলেন, দুহাত দিয়ে বললেন, কি হয়েছে মা? কি হয়েছে আমাকে বলো। আমার খুব কষ্ট হচ্ছে ফুপি, ভীষণ একা একা লাগছে আমার। একা লাগবে কেন স্রোত? এই তো আমি আছি, আমরা সবাই আছি। স্রোত চোখ দুটো বন্ধ করলো, টুপ করে গড়িয়ে পড়লো পানি। বিড়বিড় করে বলল, সবাই থাকলেও সে নেই যাকে দেখলে আমার চোখের তৃষ্ণা মিটবে, আমার কষ্ট দূর হবে। তুমি তাকে এনে দেবে ফুপি, একবার এনে দেবে আমার কাব্য ভাইকে। স্রোত বিড়বিড় করে বলল। সাবরিনা বেগম স্পষ্টই শুনলেন ওর কথা, ওনার চোখের কোণেও অশ্রু জমেছে। সাবরিনা বেগমেরও স্রোতের মতোই অবস্থা, উনি নিতে পারছে না এসব। কাব্যের শূন্যতা বড্ড কষ্ট দিচ্ছে সবাইকে। এদিকে মাহতাব সাহেবের অবস্থা খুব বাজে, যখন তখন খারাপ কিছু হয়ে যেতে পারে। উনি সারাদিন হাসপাতালেই থাকেন, বাড়িতে আসলে স্রোতকে দেখতে পান আর মনটা ভেঙে যায়। মেয়েটা কি করে সইবে এত যন্ত্রণা? স্রোতকে শেষ হয়ে যেতে দেখতে ভালো লাগছে না ওনার। রাহুল, স্নিগ্ধ, লিয়া ওরা কাব্যের ফ্ল্যাটেই আছে, এখনও আশা করছে কাব্য ফিরবে। সত্যি কি কাব্য ফিরবে? ওদের সকলের অপেক্ষার অবসান ঘটবে কি? দোয়েল ছাদে দাঁড়িয়ে আছে, পাশেই দীপ্ত আর তাহিয়া। অন্য সময় হলে দীপ্ত বকবক করতো, কিন্তু বেশ কিছুদিন ধরে ছেলেটা চুপচাপ হয়ে গেছে। এর কারণটাই মূলত কাব্য। কাব্য সবাইকে ছেড়ে চলে গেছে, বিষয়টা কেউই মানতে পারছে না। ধ্রুব আর তাহিয়া বসে আছে ছাদে পাতানো চেয়ারগুলোতে, সামনের টেবিলে রাখা খবরের কাগজে চোখ বোলাচ্ছে ধ্রুব। ঠিক তখনই একটা নিউজ দেখে চমকালো সে, বিস্ময়ে বলে উঠল, এসবের মানে কি? এই লোকটাই বা কে? ধ্রুব এমনভাবে কথাটা বলেছে যে সকলের নজর তখন ওরই দিকে। দোয়েল এগিয়ে এসে প্রশ্ন করল, কোন লোকটা?
ধ্রুব কিছুই বলল না। ও কেমন ঘোরের মধ্যে আছে, অদ্ভুত লাগছে সবকিছু। দোয়েল স্পষ্ট দেখছে। ধ্রুব অবাক হয়ে তাকিয়ে আছে ওর হাতে থাকা নিউজ পেপারের দিকে। দোয়েল ওটা ধ্রুবর হাত থেকে টেনে নিয়ে চোখে বুলালো, চোখ আটকালো খবরের কাগজে থাকা এক লম্বা চওড়া সুদর্শন যুবকের ছবিতে, যার গায়ে কালো স্যুট, তার উপর কালো রঙের ওভারকোট, স্যুটের সাথে মানানসই কালো রঙের প্যান্ট, চোখে আবার রোদ চশমা, পুরো যেন মুভিতে দেখা মাফিয়াদের মতো লাগছে। ওনার ছবির নিচেই লেখা, কুখ্যাত গ্যাংস্টার মধু ওরফে শাহরিয়ার রোমান দিব্যকে গতরাতে পুলিশের স্পেশাল অপারেশন টিম গ্রেপ্তার করেছে। অভিযোগ, কলেজ প্রফেসরের পরিচয়ে আড়ালে নারী পাচার চক্র চালানো রেজওয়ান রুহেলকে হত্যার দায় তার উপর এসেছে। পুলিশ জানে রেজওয়ানের অবৈধ কার্যকলাপ প্রকাশে আসার পরই তাকে খুন করা হয়। যদিও আজ সকালে আদালতে হাজির হওয়ার পর মধু জামিনে মুক্তি পেয়েছে। ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দোয়েল তারিখটা দেখলো, এটা তো সপ্তাহখানেক আগের খবর। পেপারটা সেদিনেরই, হয়তো কেউ ভুলবশত এখানে রেখে গিয়েছিল। আচ্ছা, লোকটাকে, তার চেহারা, নাম, সবকিছুর সাথেই কাব্যের এতটা মিল খুঁজে পাচ্ছে কেন? কেমন যেন লাগছে সবটা। এই মিল কি নিছকই মিল নাকি কোনো সম্পর্কের আভাস? দোয়েল বিস্ময়ে বলল, এই লোকটা কে? ভাইয়ের সাথে ওনার চেহারার এত মিল কেন? আর এটা তো সেই দিনের ঘটনা, কোন দিনের? যেদিন স্রোতকে হাসপাতালে ভর্তি করা হলো, কাব্য ভাইয়ের মৃত্যু। দোয়েলকে পুরো কথাটা বলতে দিল না দীপ্ত। ধমক দিয়ে বলল, দোয়েল আপু, কি বলছো এসব? আমার ভাইয়ের কিচ্ছু হয়নি, ঠিক ফিরে আসবে। এমন অলক্ষণে আর বলবে না। দোয়েল ছলছল চোখে তাকিয়ে আছে কেবল। ওরও তো কষ্ট হয় এটা মানতে যে কাব্য আর নেই, কিন্তু এটাই যে সত্য। এই বাড়িতে বোধহয় দীপ্তের সাথে কাব্য একটু নরম, নইলে বাকিদের ক্ষেত্রে সে খুবই কঠিন। আর সেজন্যে কাব্যের চলে যাওয়াটা দীপ্ত মানতে পারছে না। ওর বিশ্বাস কাব্য ভাই ফিরে আসবে। সকলকে ওখানে রেখে ছাদে চলে গেল দীপ্ত। দোয়েল কেবল তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। ধ্রুব তখন তাহিয়াকে চোখ ইশারা করলো দীপ্ত কোথায় যাচ্ছে দেখার জন্যে। তাহিয়া ধ্রুবের আদেশ পালন করতে দীপ্তের পিছু পিছু চলে গেল। ধ্রুব এগিয়ে গেল দোয়েলের কাছে, ভরাট কণ্ঠে বলল, ছবিটা ভালো করে দেখেছিস? হুম। আমি যা ভাবছি তুইও তাই ভাবছিস? তুমি কি ভাবছো আমি জানি না, তবে আমার কেমন খটকা লাগছে। ওনার সাথে কি তবে এ বাড়ি বা ভাইয়ার কোনো সম্পর্ক আছে? ধ্রুব কি যেন ভাবছে। দোয়েলের কথার উত্তর না দিয়ে ছাদের রেলিংয়ে হাত টেকে নিচের দিকে তাকালো। সে মনে মনে দোয়েলের বলা কথাটাই ভাবলো। আজ আবারও হাসপাতালে এসেছে মধু। কেবিনে ঢুকতে দেখলো পেশেন্ট কিছুটা সুস্থ। তার মুখে এখন আর অক্সিজেন মাস্ক লাগানো নেই। হাতের কিছুটা জায়গা পুড়ে যাওয়ায় ব্যান্ডেজ বাঁধা। লোকটা বেডে শুয়ে থেকে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মধুর দিকে তাকালো। ব্রুজোড়া কুচকে গম্ভীর কণ্ঠে বলল, হলেও বেড়ালের মতো উকুঝুঁকি না মারে ভেতরে এসো। মধু নিজেও নাক মুখ কুচকালো, কিছুটা অপমানিত বোধ করে গলা খাকারি দিয়ে বলল, তুমি আমাকে হুলে বেড়াল বললে? এখানে তুমি ছাড়া কেউ আছে? নেই তো, তার মানে তোমাকে বলছি। মধু মনে মনে লোকটাকে বকাঝকা দিল। এগিয়ে এসে টুল টেনে তার পাশে বসে বলল, সব জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয়? যদি তোমার কিছু হয়ে যেত? আমার তো কেউ নেই, আমি বাজি মরি, কারোর কোনো কিছু যায় আসে না। কিন্তু তোমার একটা সুন্দরী বউ আছে ব্রো। হাসপাতালের বেডে শুয়ে থাকা শক্তপোক্ত গরনের মানবটি হাত দুটো মুষ্টিবদ্ধ করলো। অতিরিক্ত রাগ তার কপালে শিরা ফুলে উঠল মুহূর্তেই। চোখের চাহনিতে রাগ স্পষ্ট। মধু হাসলো। সামনের ব্যক্তিটিকে রাগাতে পেরে বেশ আনন্দ হচ্ছে তার। মধু টেবিল থেকে ছুরি আর একটা আপেল তুলে হাতে নিল। আপেলটার খোসা ছাড়িয়ে তাতে কামড় বসালো সে। কিছুক্ষণ যেতেই বলল, তবে যাই বলো, খুন খারাপি তুমি আমার থেকে এগিয়ে। এত বছরের জীবন এমন কষ্ট দিয়ে কাউকে আমি মারিনি। আচ্ছা, তুমি কি করে এমনটা করতে পারলে বলো তো? চোখগুলো উপড়ে নেওয়ার সময় খারাপ লাগা কাজ করেনি? লোকটার সোজা সাপটার জবাব। ওকে আমি মারিনি, তবে হ্যাঁ, যত্ন করে ওর হৃৎপিণ্ডটা আমি উপরে নিয়েছি, সাথে চোখ দুটো, কারণ ওই চোখ দিয়ে আমার প্রীতমার দিকে কোন নজর দিয়েছে সে। আচ্ছা, আমিও তো নজর দিয়েছি। তোমার কথা মতন এই এক সপ্তাহ তাকে কড়া নজরে রেখেছি। একটা জিনিস লক্ষ্য করলাম জানো, কি? তুমি খুবই লাকি। তোমার বউ দেখতে সুন্দরী, পুরো রক্তমাংস গড়া পুতুলের মতো। আমিও কিন্তু। পুরো কথাটা বলার আগেই নাকে ঘুষি পড়ল মধুর। সাথে সাথেই নাক থেকে বের হলো তরল পদার্থ। ছেলেটা চোখ মুখ কুচকে বন্ধ করে নিল। হাত দিয়ে নাক চেপে ধরে বলল, এসবের মানে কি কাব্য? আমি তোমাকে না বাঁচালে তুমি বেঁচে থাকতে না। তার প্রতিদান এভাবে দিচ্ছ, মারছো আমাকে। ভুলে যেও না, আমাকে একটা আঘাত করলে আমি 10টা ফিরিয়ে দিই। কাব্যের ভাবভঙ্গির খুব একটা পরিবর্তন হলো না। বাঁকা হাসলো সে। বেডে বসে থেকে বলল, ভাই হিসেবে আমাকে বাঁচানোটা তোর কর্তব্য ছিল। আমার বউ বলে তো, আমার বউ তোমার ভাবি হয়,
বোনের নজরে দেখবে ওকে। মধুর বেশ লাগছে কাব্যকে রাগাতে, ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি নিয়ে আবারও বলল সে। আর তোমার কথা না শুনলে, যদি বোনের নজরে না দেখে অন্য নজরে দেখি তো? কাব্যের চোয়াল শক্ত হয়ে এলো। পাশের ছোট্ট টেবিলে রাখা একটা কাচের গ্লাস নিয়ে ছুঁড়ে মারল মধুর মুখ বরাবর। সাথে সাথেই সরে গেল মধু। গ্লাসটা দেয়ালের সাথে বাড়ি খেয়ে ঝনঝন শব্দ তুলে মুহূর্তে ভেঙে পড়ল মেঝেতে। কাব্যের দিকে তাকাতেই দেখলো সে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মধুর দিকে। মধু কিছু বলবে তার আগেই বলল কাব্য। মরতে চাও? তুমি মারবে? শোনো, আমি হেরে যেতে রাজি নই। মরলে তোমাকে সাথে নিয়েই মরবো। আমি মারবো না। তোর গার্লফ্রেন্ডকেও তো দেখলাম, সেই একটা ব্যবস্থা করে নিবে। মধু ভ্রু কুচকে তাকিয়ে আছে কাব্যের দিকে। কে বলবে ছেলেটা কিছুক্ষণ আগেও হাসপাতালের বেডে শুয়ে অসুস্থতায় কাতরাচ্ছিল। কাব্যের তার বউয়ের প্রতি এত টান, তাহলে কি মধু বিয়ে করে নিবে সুনহেরাকে? ওই মেয়েটার প্রতি ওর কেবল রাগ আসে, ঘৃণা আসে, কখনো আবার পিঁপড়ের মতো পায়ের তলায় পিষে মেরে ফেলতে ইচ্ছে করে। ভালোবাসা আসে না কেন? কাব্য এত ভাবে ওর বউকে নিয়ে, মধু কেন সুনহেরাকে নিয়ে এভাবে ভাবে না? বউ নয় বলে? তাহলে কি বিয়ে করাটা জরুরি? হ্যাঁ, তাই করা উচিত। মধুর মনে হলো এই মুহূর্তে বিয়ে করাটাই তার জীবনের প্রধান লক্ষ্য। যে করেই হোক আজ বিয়েটা সারতেই হবে। তবে যদি কাব্যের মতো বইয়ের প্রতি কিছুটা টান জন্মায়, এই ভেবে ভাব নিয়ে হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে যাচ্ছিল মধু। কাব্য পিছু থেকে বলল। আমাকে আম্মুর সাথে দেখা করাও আজ, আর এক্ষুনি। কি? কার আম্মু? কে আম্মু? কিসের আম্মু? ঢং করবে না। তোমার মতো নিরামিষের সাথে ঢং করব? বইয়ে গেছে আমার। তাহলে যা বলেছি করো। তুমি আমার আম্মুর সাথে দেখা করবে তো? তবে একটা শর্ত আছে। কি শর্ত? মধু ঠোঁটে খেলা করছে দুষ্টুমি ভরা হাসি। সে দরজার কাছটায় গিয়ে দাঁড়িয়েছে, এক পা বাইরে বের করে রেখেছে, যেন পালানোর প্রস্তুতি নিচ্ছে। কাব্য ভ্রু কুচকালে বলল মধু। শর্ত একটাই, তোমার সুন্দরী বউকে আমার হাতে তুলে দিতে হবে। কাব্যের রাগ বাড়ল তরতর করে। নীলাম্বরীকে নিয়ে মজা ওর একদম অপছন্দ। কাব্য চিৎকার দিয়ে বলল। দিব্য, ওই কিলু। মধু ছুটে পালালো। তখনই জানে কাব্য অসুস্থ, শরীর নিয়ে চাইলেও ওকে ধরতে পারবে না। কিছু সময় রেগে থাকলেও পরে আবার কি যেন ভেবে হাসলো কাব্য। ছোটবেলায় যদি ওরা একসাথে থাকতো, এরকম কত সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হতো, কত সুন্দর স্মৃতি জমা হতো দুই ভাইয়ের। কিন্তু কিছুই তো হলো না। না হলে কি হবে, এবার থেকে ওরা একসাথে থাকবে, সুখ দুঃখ ভাগ করে নিবে। দিব্য যেভাবে কাব্যকে বাঁচালো, কাব্য ওকে সব বিপদ থেকে বাঁচাবে। বাকিটা জীবন মা আর ভাইকে বুকে আগলে রাখবে স্নেহের সাথে। মধু বাড়ি ফিরলেই দেখলো ওর মায়ের পাশে সুনেহরা ঘুমিয়ে আছে। ইস কি সুন্দর দৃশ্য! পৃথিবীতে এই দুজন নারী মধুর সব থেকে প্রিয়। একজন ওর আম্মু, আরেকজন প্রিয়তমা। মায়ের পরে সুনেহরা প্রথম মেয়ে, যাকে মধু এতটা গুরুত্ব দেয়। মধু আস্তে আস্তে হেঁটে রুমে ঢুকলো। সুনেহরার পাশে বসে আঙ্গুল ছোয়ালো ওর পুরো মুখে। সুনেহরা পিটপিট করে তাকালে পাশে বসে থাকা মধুকে দেখলো। চিৎকার দিবে ভেবেও দিল না। পাশে যে মধুর আম্মু শুয়ে আছেন তা মাত্রই খেয়াল করলো সে। ফিসফিস করে বলল সুনেহরা। আবার নেশা করেছিস? তুই মানুষ হবি কবে? মদ খেলে কি আর নেশা হয়? নেশার সর্বোচ্চ স্তর তো তুই, মাই রোজ। মধু স্পর্শ করলো সুনেহরার গোলাপ রঙা ঠোঁট দুটো। সুনেহরা এক ঝটকায় মধুর হাত সরালো। বিরক্ত হয়ে বলল। যাবি তুই? সুনেহরা রেগে যাচ্ছে বুঝতে পেরে বলল মধু। যাচ্ছি যাচ্ছি, ষাঁড়ের মতন চেঁচাস না তো। মধু চলে যেতে চোখের পাতা বন্ধ করলো সুনহেরা। মধু বেশ কিছু সময় পর আবার এলো সুনহেরার কাছে। ওকে আলগোছে কোলে তুলে নিল। এমনভাবে হেঁটে বাইরে গেল যেন ওর আম্মু জেগে না যান। সুনহেরা গভীর ঘুমে আচ্ছন্ন, তাই কিছুই বুঝলো না। মধু ওকে বিছানায় রেখে এদিক সেদিক তাকে বেডসাইড টেবিলে থাকা পানির গ্লাস হাতে তুলে নিল। পুরো গ্লাস ভর্তি পানি ওর মুখের উপর ঢেলে বলল। গুড মর্নিং মাই বিলাভড ডাইনি। মেয়েটা রেগে গেল। ধরফরিয়ে উঠে বসে আশেপাশে তাকালো সে। বেডসাইড টেবিলে রাখা পানির জগটা হাতে নিয়ে ওতে থাকা সবটুকু পানি ফেলে দিল মধুর উপরে। ছেলেটা আর রাখবে না ভেবে থাকলেও সুনেহার কাছে রেগে গেল। চুলগুলো হাতের মুঠোয় নিয়ে বলল। হারামজাদি, কি করলি এটা? হারামজাদা কোথাকার! ছাড় বলছি। তুই আমাকে গালি দিলি? তুইও তো আমাকে গালি দিলি। মধুর মুখের রাগ সরে গেল মুহূর্তে। চুলগুলো ছেড়ে দিয়ে সুনেহার ঘাড়ের একপাশে সরিয়ে দিল। টুপ করে একটা চুমু খেলো সুনেহার গালে। মেয়েটার চোখ দুটো বড় হয়ে গেল বিস্ময়। ওর মুখ পানে তাকাতেই বলল মধু। এই যে চুমু খেলাম, এবার আমাকেও চুমু খা। সুনেহরা এক ধাক্কায় মধুকে নিজের থেকে সরিয়ে দিল। মেঝেতে নেমে নিচে থাকা জুতোটা হাতে নিয়ে দাঁত কিরমির করে বলল। তোকে আমি চুমু খাওয়াচ্ছি, দাঁড়া। মধুর বুঝতে বাকি নেই সুনেহরার মতলব কি। সুনেহরা নিশ্চয়ই এই জুতো দিয়ে ওকে এলোপাতারি মারতে শুরু করবে। ব্যাপারটা কেমন দেখায়! গ্যাংস্টার মধু, যার ইশারায় কত লোকেরা উঠবস করে, সেই মধুই কিনা তার প্রিয়তমার জুতোর আদর খাচ্ছে। এটা ওর লোকেরা শুনলে
মান সম্মান থাকবে না, না নিজের জান আর মান সম্মান বাঁচানো ফরজ। বিয়েটা না হয় পরেই করবে এই ভেবে রুম থেকে বেরিয়ে দরজাটা লক করে দিল মধু। রুমের ভেতর থেকে সুনেরা চিৎকার চেঁচামেচি করলেও মধু খুব একটা গুরুত্ব দিল না। স্রোতকে দেখতে রাহুলরা সবাই এসেছে। যতই হোক কাব্যের স্ত্রী সে, ওর রেখে যাওয়া আমানত। কাব্য যতদিন নেই রাহুল ওকে দেখে শুনে রাখবে। ওকে দেখে শুনে রাখাটা রাহুলের দায়িত্বের মধ্যেই পড়ে। এমনিতেও স্রোতকে সে নিজের বোনের মতোই ভালোবাসে। আর সেই স্রোতের এমন বিধ্বস্ত অবস্থা দেখে সহ্য হচ্ছে না কারোরই। কি থেকে কি হয়ে গেল ভাবলে চোখ ঝাপসা হয়ে আসছে। লিয়া, স্নিগ্ধ, রাহুল ওদের সবার ফিরে যাওয়ার সময় এসেছে। সব ঠিকঠাক থাকলে হয়তো কাব্য ফিরে যাওয়ার তাড়া দিত। ও না থাকায় সবটা কেমন যেন থেমে আছে। সকলেই খুব করে চাইছেন কাব্য ফিরে আসুক, কিন্তু এ কি কোনো সম্ভব? মৃত মানুষ ফিরে আসবে কি করে? সবকিছু মিথ্যা হলেও যে মৃত্যু চিরসত্য। সোফায় বসেছিল রাহুল আর ওর বন্ধুরা। এত সময় ধ্রুব আর তাহিয়াও ছিল। ধ্রুব মাত্রই গেল আর তার কিছুক্ষণ পরে তাহিয়া বেরিয়ে গেল। দোয়েল সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। সবার হাতে চায়ের কাপ দিয়ে যখন রাহুলকে দিতে যাবে তখনই চোখাচোখি হলো দুজনার। রাহুল আস্তে করে বলল, ভালো আছো? অনেক। অভিমানী কণ্ঠে কথাটা বলে চোখ সরালো দোয়েল। চায়ের কাপটা টেবিলে রেখে পা বাড়ালো চলে যাবে বলে, তখনই ডেকে উঠল রাহুল। পাখি। প্রিয় মানুষের মুখে চেনা পরিচিত ডাকনামটা শুনে থেমে গেল দোয়েলের পাজোড়া। আবেগে চোখের কোণে অশ্রু জমা হলো। লোকটা ভীষণ স্বার্থপর। এতগুলো দিনে একবারও খোঁজ নেয়নি দোয়েলের কেমন আছে। এ বাড়িতে যে কয়েকবার এসেছে কেবল স্রোত আর বাকিদের খবর নিতে, আলাদা করে দোয়েলের সাথে কথা পর্যন্ত বলেনি। আর সেজন্যই দোয়েলের অভিমান হয়েছে। সে জানে কাব্যকে রাহুল কতটা ভালোবাসে, কিন্তু তাই বলে একবারও ওর খোঁজ নিবে না? আচ্ছা, দোয়েল কি বেশি ভাবছে? অহেতুক অভিমান করছে কথাগুলো ওই ভাবছিল দোয়েল। রাহুল ততক্ষণে ওর সামনে এসে দাঁড়িয়েছে। পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে দেখে নিল বাড়ির বড় কেউ আছে কিনা। বড়রা কেউ নেই, তবে দীপ্ত আছে। সে অন্যমনস্ক হয়ে বসে আছে, হয়তো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ভাবছে। রাহুল ওসব নিয়ে বেশি ভাবলো না। সে দোয়েলের দিকে তাকালো। ওর নরম হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি ভালো নেই আমি জানি, আমিও ভালো নেই, বিশ্বাস করো। তোমার সাথে আমার কিছুদিনের পরিচয় মাত্র, আর কাব্যের সাথে কত বছরের পরিচয়। ও আমার রক্তের কেউ না হয়েও খুবই আপন, আমার আত্মার সাথে মিশে আছে কাব্য। তুমি বুঝতে পারছো ওর অনুপস্থিতি আমাকে কতটা কষ্ট দিচ্ছে? দোয়েল উপর নিচ মাথা নাড়ালো কেবল। রাহুল কষ্ট করে হাসি টানলো মুখে। দোয়েলের একটা হাত ধরে রেখে অন্য হাত দিয়ে ওর গালে স্পর্শ করে বলল, একটু অপেক্ষা করো পাখি, সব ঠিক হলে পুরানো আমিটাকেও তুমি খুঁজে পাবে। করবে তো অপেক্ষা? হুম। রাহুল খুশি হলো দোয়েলের উত্তরে। দোয়েলের মতো বুঝদার মেয়ের থেকে ও এমনটাই আশা করেছিল। স্রোত মেঝেতে বসে আছে, মাথাটা এলিয়ে দিয়েছে খাটের সাথে। কোথা থেকে গান ভেসে আসছে ওর কানে। স্রোত যে রুমে আছে সেই রুমের পাশে রুমটাই কাব্যে। স্রোতের কানে ভেসে আসছে গিটারের টুংটাং শব্দ। ওর অবচেতন মন বলছে গানটা কাব্যই গাইলো। সত্যি কি তাই? স্রোত উঠে দাঁড়ালো। মেঝেতে পড়ে থাকা অন্যটা হাতে নিয়ে এলোমেলো ভাবে জড়িয়ে দিল গায়ে। দ্রুত পায়ে হেঁটে কাব্যের রুম পর্যন্ত গেল সে। না, কাব্য তো নেই। পুরো রুমের কোথাও সে নেই। স্রোতের দম বন্ধ লাগছে, হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে। কাব্য কোথায় হারিয়ে গেল? ওকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে কোথায় চলে গেল লোকটা? ওর বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে উঠছে। বিরক্ত লাগছে সবকিছু। কাব্যের পুরো রুমে চোখ বুলালো স্রোত। দেয়ালে টাঙানো কাব্যের আঁকা বিভিন্ন ছবি, রুমের একপাশে আঁকিবুকি করার জিনিস, আর সোফায় ফেলে রাখা ল্যাপটপ, কাব্যের পছন্দের গিটারটা, সবই স্রোতের নজরে এলো। স্রোতের কানে বাজছে কাব্যের গাওয়া গান, ওর বলা অতি পরিচিত সেই ডাকনাম নীলাম্বরী। ইস, স্রোত কতদিন হলো শোনে না সেই ডাক। কতদিন হলো মানুষটা ওকে স্পর্শ করে না, পরিচিত পারফিউমের স্মেল পায় না, কেউ বারবার কাছে এসে বিরক্ত করে না। স্রোতের যে ভীষণ মনে পড়ে কাব্যকে। স্রোত আস্তে ধীরে হেঁটে গিয়ে সোফায় বসলো। কাব্যের গিটারটা হাতে তুলে বিড়বিড় করে বলল, আমাকে ভালোবাসার মানে শিখিয়ে আপনি হারিয়ে গেলেন কাব্য ভাই। আপনার অনুপস্থিতি যে নীলাম্বরীকে বড্ড পোড়াচ্ছে, কত বিক্ষত করে দিচ্ছে ভেতরটা। আমি কি করে সহ্য করবো এই অবিরাম যাতনা? এই অসহ্য দহন সহ্য করার ক্ষমতা যে আমার নেই। স্রোতের চোখ বেয়ে পানি পড়ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই গিটারটার দিকে। স্রোতের চোখ থেকে যে পানি ঝরছে তা কি কাব্য দেখছে? নীলাম্বরীর চোখে পানি দেখলে নাকি তার বুকে চিনচিন ব্যথা সৃষ্টি হয়? এই যে নীলাম্বরী এত কান্না করছে, তার বিরহে ভেতরটা পুড়ছে, তা কাব্য দেখে না? স্রোতের যে জানতে ইচ্ছে করছে কাব্যের থেকে। স্রোত বন্ধ করলো চোখের পাতা, বিড়বিড় করে আওড়ালো, কাব্য ভাই, আপনার নীলাম্বরীর নীল চোখে কত শত ব্যথা লুকানো, আপনি কি তা দেখেন না? নীলাম্বরীর কান্নায় আপনার কি কষ্ট হয় না? বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা সৃষ্টি হয় না? হয় না, তাই না? ছি, এ কেমন ভালোবাসা আপনার?
বিড়বিড় করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ল স্রোত। ওর শরীরটা দুর্বল, নাওয়া খাওয়া বন্ধ, এই কটা দিন ধরে ঘুমায়নি বললেই চলে। গত রাতেও ওর দু চোখের পাতা একবারের জন্য এক হয়নি, আর সেজন্যই হয়তো এখন অসময়ে ঘুমিয়ে পড়ল। হাতে থাকা ট্যাব থেকে চোখ সরিয়েছে কাব্য। ট্যাবের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে স্রোতকে। এত সময় ধরে কাব্য মনোযোগ দিয়ে দেখেছে স্রোতের কার্যকর্ম। ইস, বড্ড কষ্ট হচ্ছে ওর। কতদিন হলো নীলাম্বরীকে দেখে না, স্পর্শ করে না, ওর কণ্ঠস্বর শোনে না। কাব্য যতটা কষ্ট পাচ্ছে নীলাম্বরী তার দ্বিগুণ কষ্ট পাচ্ছে, এটা কাব্য বুঝতে পারছে। না না, এভাবে চললে কাব্য নিজেই মরে যাবে। আর দূরত্ব চাইছে না সে। কাব্য ফিরে যাবে তার নীলাম্বরীর কাছে, কিন্তু তার আগে মায়ের সাথে দেখা করা প্রয়োজন। কাব্য বেড থেকে উঠতে এক ডক্টর এসে ঢুকলো কেবিনে। মেয়েটার বয়স দোয়েলের বয়সের কাছাকাছি অথবা ওর থেকে একটু বেশি হবে। এই কয়দিনে মেয়েটাই কাব্যের সব রকম খেয়াল রেখেছে, যত্ন করেছে। ওর নাম অ্যানি রহমান। অ্যানি কেবিনে ঢুকেই বলল, আরে আরে, বেড থেকে নামবেন কেন? আপনার রেস্ট প্রয়োজন। যথেষ্ট রেস্ট হয়েছে, এবার আমার বাড়ি ফেরার প্রয়োজন। কিন্তু আমরা তো আপনাকে 1 মাসের আগে ছাড়ছি না। আপনার বাম হাতটা আর ডান পায়ের অবস্থা দেখছেন কতটা পুড়ে গেছে। এই অবস্থায় আপনি হাঁটাচলা করতে পারবেন? কাব্যের বিরক্ত লাগছে। এমনিতেই মেয়েদের অতিরিক্ত কথাবার্তা ওর অপছন্দ, তবে বক্তা যদি স্রোত হয় তবে কাব্যের বিরক্তি আসে না। স্রোত প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় যাই বলুক, কাব্য তা শুনতে রাজি। কিন্তু এখানে যে স্রোতের বদলে ডাক্তার অ্যানি আছে, তাই কাব্য বিরক্ত হচ্ছে। কাব্য চোখে মুখে তিক্ততা নিয়ে তাকালো মেয়েটার দিকে, কিছু বলবে তখনই আগমন ঘটল মধুর। কাব্যকে থামিয়ে বলল, ডক্টর অ্যানি, আপনি এখন যান, বাকি ট্রিটমেন্ট আমিই করে নেব। কাব্যের থেকে দৃষ্টি সরিয়ে মধুর পানে তাকালো অ্যানি। ওকে দেখে মিষ্টি করে হাসলো মধু। ও মেয়েটার হাসির উত্তরে হাসলো। ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে গেল অ্যানি। মধু গুনগুনিয়ে গান গেয়ে কাব্যের ঠিক পাশটায় গিয়ে দাঁড়ালো। পায়ের অসহ্য যন্ত্রণায় কাব্য তখন বিছানায় বসে পড়েছে। মধু খেয়াল করলো কাব্য এখনো রেগে আছে। আগুনে ঘি ঢালবে কি? কাব্যকে রাগাতে ওর বেশ লাগে। মধু ভাব নিয়ে চেয়ারে বসলো, পায়ের উপর পা তুলে বলল, তুমি কোথায় যাবে বলে এতটা উতলা হয়েছে শুনি? কাব্য চোখ মুখ কঠিন করে ভরাট কণ্ঠে বলল, সবকিছু তোমাকে বললে হবে? তা তো অবশ্যই। কাব্যের ভ্রুজোড়া কুচকে এলো। গম্ভীর স্বরে বলল, শোনো, আমি কাউকে কৈফিয়ত দেই না। কাউকে না দিলেও আমাকে দিতে বাধ্য, কারণ আমি তোমাকে বাঁচিয়েছি। মধু ছেলেটা ভীষণ চালাক। কথায় কথায় বারবার মনে করিয়ে দেয় কাব্যকে সে বাঁচিয়েছে বিধায় বেঁচে আছে, তাই যাই বলবে ঠিকঠাক উত্তর দিতে। কথার মার পাঁচ ভালো করে জানে মধু। এই 8 দিনে 80 বারের থেকেও বেশি শুনিয়েছে কথাটা। কাব্যের কাছে মধুকে পাড়ার চাচি খালা টাইপ লাগছে। কাব্য বিরক্ত হলো, প্রকাশ করলো না। মধু বিষয়টা বুঝতে পেরে বলল, দেখো, আমি তো রেজওয়ানকে মারিনি। এদিকে সবাই ভাবছে তুমি মারা গেছো। যদি তুমি এখন ফিরে যাও তাহলে পুলিশের লোক খুব সহজেই বুঝে যাবে ওকে তুমিই মেরেছো, আর মারার কারণটা খুঁজে নিবে। কিন্তু আমার বেলায় এমন কোনো কারণ কেউই খুঁজে পাবে না, প্রমাণ নেই। তাই আমি খুব সহজেই জামিন পেয়ে গেলাম, কিন্তু তুমি পাবে না। এবার ভেবে দেখো তো, এই অসুস্থ অবস্থায় বাড়ি ফিরবে নাকি আরো কয়েকদিন এখানেই থাকবে? আমি এখানে থাকবো না। হয় ব্রো, জেলে ঢোকার এত শখ? চুপ করবে তুমি? করলাম চুপ। বাড়িতে আমার ওয়াইফ আছে, আর ও আমার জন্য চিন্তা করছে। এই অবস্থায় এত টেনশন করলে আমার বেবির ক্ষতি হবে তো। না না, আমাকে আজই ফিরতে হবে। তাছাড়া আমার বন্ধুদের সাথেও যোগাযোগ করার প্রয়োজন। ওরা হয়তো আমাকে নিয়ে ভাবছে, কষ্ট পাচ্ছে। কাব্য উঠতে চাইলে মধু ওকে আটকালো। কত কি বলে বোঝালো, কাব্য বুঝলো কিনা কে জানে। নিশ্চুপ হয়েই বসে রইল সে। খানিকক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা দিব্য, তুমি আমার নীলাম্বরীকে কি অবস্থায় পেয়েছিলে? সব ঠিক ছিল? আমার বেবিটা ঠিকঠাক আছে তো? আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে কিছুই ঠিক নেই। মধু কি বলবে বুঝতে পারল না। কাব্য এখনো জানে না ওর বাচ্চাটার নেই। পৃথিবীর আলো দেখবার আগে সে শেষ হয়ে গেছে। কাব্যের অবস্থা তখন খারাপ ছিল। ও অনেক চিন্তা করছিল নিজের বউ বাচ্চার জন্য। ওদের খবর না পেলে ট্রিটমেন্ট করাতেই রাজি হচ্ছিল না। মধু তখন বাধ্য হয়ে মিথ্যা গল্প শুনিয়েছে, বলেছে সবটাই ঠিকঠাক আছে। সেজন্যই তো কাব্য কিছুটা শান্ত হয়েছে। কিন্তু এবার যদি আসল কথাটা মধু বলে দেয় তাহলে কাব্যের রিয়াকশন কেমন হবে? মধু কথা কাটানোর চেষ্টা করলো। বেবির প্রসঙ্গ বাদ দিয়ে নিজেদের মাকে নিয়ে কথা বলল। কাব্য যখন একটু অন্যমনস্ক হলো, মধু তখন ঠাট্টা করেই বলল, ব্রো, তুমি কিন্তু ডাক্তার অ্যানির ব্যাপারটা ভেবে দেখতে পারো। কাব্য ভ্রু কুচকালো, রেগে তাকালো মধুর দিকে। মধু অন্যদিকে তাকিয়ে হাসলো। কাব্যকে রাগাতে বলল, ওভাবে তাকিয়ে কি ভাবছো? তুমি অ্যানির হলে তোমার বউয়ের কি হবে এটাই তো। চিন্তা নেই, তোমার সুন্দরী বউয়ের জন্য আমি আছি। শাট আপ ইউর ফাকিং টক। মধু মুখ ভেঙচি কাটলো। কাব্য তখন বলল ওর আম্মুর সাথে দেখা করতে চায়। মধু ওকে কথা দিল রাত পেরিয়ে সকাল হলে কাব্যকে ওর আম্মুর সাথে দেখা করাবে, সাথে স্রোতকে জানাবে কাব্য ঠিকঠাক আছে।
আজ সকাল সকাল সেজেগুজে কোথা থেকে বেরিয়ে গেল তাহিয়া। শুধু আজকেই নয়, গত কিছুদিন হলো ঘন ঘন বাবার বাড়ি যাচ্ছে। তাহিয়াকে সাবরিনা বেগম দোয়েলা স্রোতের মতো স্নেহ করেন। মেয়েটাও বাড়ি গেলে খুশি হয় ভেবেই উনি মানা করতে পারেন না। তবে ধ্রুবের যে বিষয়টা ভালো লাগছে না। ধ্রুব তাহিয়ার আব্বুকে কল দিয়ে জানতে পারলো তাহিয়া ও বাড়িতে খুব একটা যায় না। মাঝখানে 2-1 দিন গিয়েছে কেবল, কিন্তু বেশি সময় ওখানে বসেনি। তাহলে তাহিয়া কোথায় গিয়েছিল? আজই বা কোথায় গেল? বাড়ি এসে ধ্রুব ওকে পেল না কেন? তাহিয়ার ফোনে বেশ কয়েকবার কল দিল ধ্রুব, একবারও কল রিসিভ করেনি তাহিয়া। ধ্রুবের রাগ বাড়ছে দ্রুত গতিতে, প্রচন্ড বিরক্ত হচ্ছে সে। তাহিয়াকে হাতের কাছে পেলেই মেরে ফেলবে এমন অবস্থা। তাহিয়ার ফোনের লোকেশন ট্রেস করে ও কোথায় আছে জেনে নিল ধ্রুব। তারপর যাত্রা শুরু করলো সেই পথের উদ্দেশ্যে। একটা বড় হসপিটালের সামনে এসে থেমেছে ধ্রুবের কালো রঙের কারটা। ধ্রুব গাড়ি থেকে বেরিয়ে চোখ বুলালো চারিপাশে, দেখে বুঝলো এটা ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে তাহিয়া পড়াশোনা করে। তবে কি দরকারি কোনো কাজেই এসেছে? ধ্রুবকে বলে আসলো না কেন? ধ্রুব হসপিটালের ভেতরে ঢুকলো। সামনে তাকাতেই দেখলো হসপিটালের করিডোর দিয়ে হেঁটে আসছে তাহিয়া আর এক ডক্টর। দুজনের পরনেই অ্যাপ্রন, গলায় ঝুলানো স্ট্যাথোস্কোপ, যেন প্রফেশনাল ডক্টর। দুজনেই একে অন্যের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছে আর এগোচ্ছে সামনের দিকে। ধ্রুব থমকালো, ভ্রুজোড়া কুচকে রেগে মেগে তাকিয়ে রইল তাহিয়ার দিকে। তাহিয়া কি এখানে ডাক্তারি করছে? কবে এখানে জয়েন করলো? ধ্রুবকেই বা বিষয়টা জানায়নি কেন? এই লোকটার সাথেই বা এত ভাব কিসে? ধ্রুবকে না জানিয়েও চাকরি করার মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এসব ভেবে রেগে গম্ভীর কণ্ঠে তাহিয়াকে ডেকে উঠল ধ্রুব। তানু, তাহিয়ার পা দুটো থেমে গেল, ভোরকে তাকালো সামনের দিকে। অসাবধানতায় পড়ে যেতে নিলে পাশে থাকা ডক্টর ওর হাত ধরে নিলেন। ধ্রুব দুজনের দিকে চোখ গরম করে তাকিয়েছিল ভয়ে। তাহিয়া ডক্টরকে চলে যেতে বললেই লোকটা চলে গেলেন। তাহিয়ার কেমন ভয় হচ্ছে। কিছুদিন আগেই ধ্রুব বলেছে সে চায় না তাহিয়া জব করুক। ঠিক সেই জন্যই ধ্রুবকে এই হসপিটালে জয়েনের বিষয়ে কিছুই জানায়নি তাহিয়া। ভেবেছিল কিছুদিন গেলে জানাবে, কিন্তু তার আগে যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে তাকে জানতো। ধ্রুব এগিয়ে এসে বলল, মানে কি এসবের? কোন সবে? তুই হসপিটালে এসেছিস, চাকরি করছিস, পর পুরুষের সাথে হাসি তামাশা করছিস, আর এগুলোর কিছুই আমি জানি না? ছেলেটা কে তানু? কেন তোকে স্পর্শ করলো? সত্যি করে বল তো, তুই এই অবধি মিথ্যা বলে ডাক্তারি করতে এসেছিস নাকি লোকটার টানে? ধ্রুব, কি বলছিস এসব? কি বলছি মানে? তুই কার পারমিশনে এখানে এসেছিস? আমার বউ হয়ে তুই অন্য একটা ছেলের সাথে কথা বলিস কোন সাহসে? কাউকে বলতে হবে কেন? আমি ডাক্তারি পড়েছি ডাক্তার হব বলে। তোর জন্য কি আমি নিজের পছন্দ অপছন্দ ভুলে কেবল সংসার করে যাব? আর শোন ধ্রুব, ছেলেটা আমার সিনিয়র, এর বেশি কিছুই না। বাহ, এত চেঞ্জেস। ওকে ফাইন, তুই ডাক্তার এটাই কর, সংসার করতে হবে না। মানে এটাই, আমাদের আর একসাথে থাকা হবে না। শোন ধ্রুব, আমি একটা দরকারে এখানে এসেছি, কোনো চাকরি টাকরি করতে নয়। ধ্রুব ভ্রু কুচকে আবারও তাহিয়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। ডাক্তারি করতে আসেনি তো গায়ে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ কেন? ধ্রুবের প্রশ্নবোধক চাহনির মানে বুঝলো তাহিয়া। ধ্রুবের মনে যে দ্বিধা চলছে সেটা 1 সেকেন্ডেই পরিষ্কার হয়ে গেল ওর কাছে। মুচকি এসে তাহিয়া দ্রুত নিজের স্টেথোস্কোপটা খুলে হাতে নিল এবং অ্যাপ্রনের বুক পকেটে আলতো করে টোকা দিয়ে বলল, ও, এটা দেখে ভুল বুঝছিস তো? শোন, এটা আমার নয়, আর আমি এখনো চাকরি শুরু করিনি ভাই। ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি মাত্রই। তাহিয়া মনে মনে ভেবেই নিয়েছে চাকরি করার হলে ভবিষ্যতে এই হাসপাতালে জয়েন করবে। কিছুক্ষণ আগে যখন ডক্টর আজমলের সাথে কথা বলছিল, যিনি তাহিয়ার বাবার পরিচিত এবং এই হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার, তখন কথার প্রসঙ্গে উনি জানতে পারেন যে তাহিয়াও ডাক্তারি পড়ছে। প্রায় কয়েক মাস আগেই ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে সে। উনি তাহিয়াকে দেখে বললেন, তুমি তো সদ্য পরীক্ষা দিয়েছো। চলো, আজ সকাল থেকে যেসব নতুন রোগী ভর্তি হয়েছে তাদের কেস হিস্ট্রি এবং প্রথম ভিজিটগুলো দেখতে আমাকে একটু হেল্প করো। তোমার এই বিষয়ে আইডিয়া হবে আর আমারও হেল্প হবে। তাহিয়া মিষ্টি এসে সম্মতি জানালো লোকটার কথায়, স্রেফ আজকের জন্যই। তুই কথা ঘোরাচ্ছিস? তুই চাকরি করিস কি না এটা তো ফ্যাক্ট না। ওই লোকটা তোকে স্পর্শ করলো কেন? বাড়িতে বা মিথ্যা বলে বেরিয়েছিস কেন? কারণ আছে তাই। কারণটা কি? তাহিয়া মাথাটা নুইয়ে নিল। কি বলবে, কিভাবে বলবে বুঝলো না সে। নিরুত্তর তাহিয়াকে দেখে বিরক্ত হলো ধ্রুব। চলে যেতে যেতে বলল, কারণটা কি বলতে না পারলে আমার সাথে আসার প্রয়োজন নেই, আমার বাড়িতে আসারও দরকার নেই, থাক তুই এখানেই। তাহিয়া ফেল ফেল করে তাকিয়ে রইল কেবল। ওর মনেও অভিমান জন্মালো। সবটা না বুঝে না জেনে ধ্রুবকে অপমান করলো এভাবে, সাথে যেতে বারণ করলো। ঠিক আছে, তবে ধ্রুবের ইচ্ছে সত্যি হোক। তাহিয়া আর ফিরবে না ও বাড়িতে।
এই ভেবেই নিজের বাবার কাছে চলে গেল তাহিয়া। সাহেলা বেগম কিচেনের দিকে যাচ্ছিলেন, তখনই দেখলেন মধু এসে রুমে ঢুকেছে। সেদিনের পর থেকে মধুর সাথে সেভাবে ওনার কথা হয়নি, উনি নিজেই কথা বলেননি। মায়ের রাগ দেখে মধুও নিজে থেকে কথা বলার সাহস পায়নি, বলা চলে ইচ্ছে করে লুকিয়ে বেড়াচ্ছে ওনার থেকে। সাহেলা বেগম রান্নাঘরে গিয়ে চুলোর পাতিল বসিয়ে গ্যাসটা অন করলেন। এক এক করে রান্নার সকল উপকরণ দিয়ে রান্না করছেন তিনি। মধু তখন ওনার পেছনে গিয়ে দাঁড়িয়েছে, অবাক চোখে দেখে যাচ্ছে ওনাকে। সাহেলা বেগমের রাগ কিছুটা কমলো, উনি পেছনে না তাকিয়েই বললেন, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। ইদানিং তো মায়ের হাতের রান্না তোমার ভালো লাগে না, বাইরেই ছাইপাশ খেয়ে অভ্যাস খারাপ করেছো। সাহেলা বেগমের কথার উত্তরে শান্ত কণ্ঠে বলল সে, তোমার হাতের রান্না আমি খুব মিস করি আম্মু। কতদিন হলো তোমার হাতের রান্না খাই না। আম্মু একবার তাকাবে আমার দিকে? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে আম্মু। সাহেলা বেগম থমকালেন, বুকটা কেমন করে উঠল যেন। মধু তো ওনাকে মা বা মাদার ইন্ডিয়া বলেই বেশি ডাকে, আম্মু খুব একটা বলে না। আজ বলছে, তাও এমন বিনয়ের স্বরে। চুলোর আগুন কমিয়ে ঘুরে তাকালেন সাহেলা বেগম, পা থেকে মাথা পর্যন্ত দেখলেন মধুকে। ওনার মনে হলো ছেলেটা মধু নয়, মধুর তুলনায় ওনার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বেশি ফর্সা। চুলগুলো তার এলোমেলো, কাজ ছুঁই ছুঁই, গালে খোঁচা খোঁচা দাড়ি, হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা। সাহেলা বেগমের কেমন অদ্ভুত লাগছে সবটা। চোখ দুটোতে অজান্তেই কান্নারা ভিড় জমিয়েছে। উনি যা ভাবছেন তাই কি সত্যি মধু ওর কথা রেখেছে, কাব্যকে খুঁজে নিয়ে এসেছে? কিন্তু ওর হাতে পায়ে ব্যান্ডেজ কেন, কি হয়েছে? মুখ ফুটে ছেলেকে কথাটা জিজ্ঞাসা করবেন, তাও যেন পারছেন না সাহেলা বেগম। ওনার কান্না পাচ্ছে, মন বলছে কাব্য ওনাকে ভুল বুঝবে, ভুল বুঝারই তো কথা। কিন্তু ওনার ভাবনা যে ভুল। কাব্য তার আম্মুকে দেখে মোটেও রাগ করেনি বা ভুল বুঝেনি, বরং খুশি হয়েছে, আনন্দে চোখের কোণে অশ্রু জমেছে। মায়ের হাত দুটো ধরল কাব্য, ঘাড় কাত করে ওনার দিকে তাকিয়ে বলল, তোমার আমাকে মনে আছে আম্মু, নাকি ভুলে গেছো? সাহেলা বেগম কেঁদে উঠলেন, কাব্যকে জড়িয়ে ধরলেন উনি। ছেলের উচ্চতা বেশি তাই ওনার মাথা গিয়ে ঠেকলো কাব্যের বুকে। কাব্য দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মাকে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল তার। সাহেলা বেগমও একইভাবে কান্না করছেন। কান্নারত অবস্থাতেই বললেন, ভুলিনি কাব্য, মায়ের তোমাকে মনে আছে। তোমার স্মৃতি আঁকড়ে ধরেই যে আমি বেঁচে ছিলাম। আমি এতদিন অপেক্ষা করছিলাম এই দিনটার জন্যই। অবশেষে আমি তোমার দেখা পেলাম, আমার ছেলেকে স্পর্শ করলাম, তার মুখে মা ডাক শুনলাম। এবার মরেও শান্তি পাবো আমি। কাব্য কিছুটা পিছু হটল, ওর আম্মুর মুখে হাত দিয়ে বলল, এইসব বলো না আম্মু, আমরা এবার একসাথে থাকবো, আমি আর তোমাকে হারতে দিব না। সাহেলা বেগমের ভীষণ আনন্দ হচ্ছে কাব্যকে পেয়ে, আবার ভয় হচ্ছে। কাব্য মনে মনে অভিমান করে বসে নেই তো। উনি নিজের পরিস্থিতি আর অতীতের ঘটনাগুলো কাব্যকে বলে বুঝাতে চাইলেন, কিন্তু কাব্য ওনাকে থামিয়ে দিল, বলল সে অতীত সম্পর্কে কিছুই শুনতে চায় না। এবার থেকে কেবল সুন্দর আর সুখে স্মৃতি তৈরি হবে, পুরনো অতীত মনে করে আর কষ্ট পাবে না সে, আর না কষ্ট পেতে দিবে মাকে। মধু কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে, বুকে দুহাত ভাঁজ করে কুচকে ভ্রু তাকিয়ে আছে মা ভাইয়ের দিকে। মনে কিঞ্চিত হিংসা জন্মেছে, কাব্যকে পেয়ে ওর আম্মু যেন ওকে ভুলেই গেছেন। কাব্যের চোখ পড়ল মধুর দিকে, ওকে রাগাতে মায়ের সাথে ভাব জমালো সে। মধু রেগে বলল ওর আম্মুকে, রান্না পুড়ে যাচ্ছে আম্মু, তোমার ছেলেকে পরে আদর করো, আগে রান্নাটা দেখো, আমার খুব খিদে পেয়েছে। সাথে সাথেই কাব্য বলল, রান্না পড়ছে নাকি তোমার হিংসা তোমার ভেতর পড়ছে? হ্যাঁ, তুমি কথাই বলবে না, স্বার্থপর একটা ছেলে। সাহেলা বেগম তাকালেন ছেলের দিকে। দুই ভাইয়ের খুনসুটি দেখে কান্নার মধ্যেও হাসি পেল ওনার। উনি আজ ভীষণ খুশি, মধু তার কথা রেখেছে, কাব্যকে বাড়ি অবধি নিয়ে এসেছে। এ দেখে ছেলের প্রতি ওনার ভালোবাসাটা যেন আরো বেড়ে গেছে। এবার দুই ছেলেকে আগলে রাখবেন উনি, কোনো অভিযোগ করার সুযোগ দিবেন না। সাহেলা বেগম দুই ছেলেকে এই ডাইনিং টেবিলে বসতে বললেন। উনি এক এক করে সব খাবার এনে টেবিলে সাজিয়ে রাখলেন, নিজ হাতে ভাত মেখে খাইয়ে দিলেন দুই ছেলেকে। ওনার চোখে পানি দেখে বলল কাব্য, কাঁদবে না আম্মু, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কাব্যের বলতে ইচ্ছে করল ওর আম্মুকে কেন ওকে নিজের সাথে করে নিয়ে আসলেন না উনি। এতগুলো বছর কাব্যকে ছাড়া থাকতে কি ওনার কষ্ট হয়নি? ওর যে ভীষণ কষ্ট হয়েছে ওনাকে ছেড়ে থাকতে। প্রতিনিয়তই কান্না করেছে মাকে কাছে পাওয়ার জন্য। কেন করলেন উনি এমন? কাব্য কিছুই বলল না, নিজের মনের কথাগুলো সে মনেই রেখে দিল। পুরনো অতীত, বিষাক্ত স্মৃতি কিছুই সে মনে করবে না, কোনো অভিযোগও করবে না। মধু জানে কাব্যের মনের মধ্যে কি চলছে। ও চোখের ইশারায় কাব্যকে শান্ত হতে বলল। কাব্য শান্ত হলো ঠিকই, তবে অশান্ত হলেন সাহেলা বেগম। তখন ওর হাতে পায়ের ব্যান্ডেজ দেখেছিলেন বটে, তবে ছেলেকে ফিরে পাওয়ার আবেগে অতটাও গুরুত্ব দেননি। এখন আবারও বিষয়টা লক্ষ্য করে চিন্তিত কণ্ঠে বললেন, তোমার হাত পায়ে কি হয়েছে কাব্য? ব্যান্ডেজ বাঁধা কেন? কিভাবে আঘাত পেয়েছো? কাব্যর আম্মুর চিন্তিত ও মুখের দিকে তাকালো, ফের কান্না এলো ওর চোখ বেয়ে। মাকে আবারও জড়িয়ে ধরল।
সাহেলা বেগমেরও একই অবস্থা। উনি জানেন কাব্যের তার মায়ের প্রতি অনেক অভিমান জন্মেছে, কত শত প্রশ্ন ঘুরছে তার মাথায়, কিন্তু উনি কষ্ট পাবেন বিধায় সে মুখ ফুটে কিছুই বলছে না। ছেলেটার চোখের অশ্রু ভীষণ কষ্ট দিচ্ছে ওনাকে। আজ কাব্যের এই পরিণতি ওনার জন্যে। কাব্য নিশ্চয়ই ভালো ছিল না এতদিন যেমনই থাকুক সাহেলা বেগম আর ওকে কষ্ট পেতে দিবেন না। এবার থেকে যা হবে সবটাই ভালো হবে। সাহেলা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বললেন, মাকে ভুল বুঝো না কাব্য, আমি তোমাকে অনেক খুঁজেছি, দিন গুনেছি তোমার অপেক্ষায়, কিন্তু আমার ভাগ্য যে সহায় ছিল না, তাই খুঁজে পাইনি তোমাকে। তবে এবার আর আমি হারাবো না কাব্য, আমি তোমাদের দুই ভাইকে আগলে রাখবো। মৃত্যু ছাড়া কেউ আমাকে তোমাদের থেকে আলাদা করতে পারবে না। কাব্য ওর মায়ের দিকে তাকিয়ে আছে। মধু এত সময় সবটা দেখে যাচ্ছিল, কিন্তু এবার মায়ের মুখে মৃত্যুর কথা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল যেন। মধু আর কাব্য দুজনাই ওদের আম্মুকে জড়িয়ে ধরলো, মানা করলো এমন কথা বলতে। সাহেলা বেগমের মনে হচ্ছে পৃথিবীর সবটুকু সুখ আর ওনার দুয়ারে। এই সুখে কারো নজর না লাগুক। সময়ের ধারাবাহিকতায় পেরিয়ে গেছে আরো 2 দিন। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সুনায়রা। সামনের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু কাগজপত্র আর ফাইল। সুনায়রা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ওগুলো। এমন সময় আনোয়ার সাহেব এলেন ওখানে। সুনায়রার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে ভরাট কণ্ঠে বললেন, তুমি চাকরিটা ছাড়বে না, তাই না? না। সুনায়রা সোজা সাপটা জবাবে রেগে গেলেন আনোয়ার সাহেব। তাহলে আমাকে ছেড়ে দাও। সুনায়রা নিজের বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি কি চাইছো আব্বু? কেন করছো এসব? আমি চাইছি না তুমি এই চাকরি করো, আর যদি করতে চাও তো এটাই শর্ত আছে। কি শর্ত শুনি? তো একটা শর্ত আছে, তুমি দিব্যকে বিয়ে করবে আজ আর এক্ষুনি। রাজি? সুনায়রার ভ্রুজোড়া কুঁচকে এলো। সহসায় বিরক্ত হয়ে বলল, কখনোই না। তুমি জানো দিব্যকে কি করে? ওর নামে কতগুলো কেস চলছে, সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া আছে? নিজের মেয়েকে ঠেলে ঠুলে খাদে ফেলতে চাইছো আব্বু? চুপ করো। তুমি কি ভাবলে দিব্য সম্পর্কে এসব আজে বাজে কথা বলেই আমি বিশ্বাস করে নিব? কখনো না। আর শুনো সুনেহরা, আমি আগে থেকেই ঠিক করে রেখেছি তোমার বিয়েটা দিব্যর সাথেই দিব। ও যাই করুক, যেমনই হোক, আমি তোমাকে অন্য কারো পাশে দেখতে চাই না। তুমি যদি এমনটাই চাও তাহলে দিব্যকে সব খারাপ কাজ ছেড়ে ভালো পথে আসতে বলো। আমার ধারণা দিব্য কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়, আর তাই এমন কিছু আমি তাকে বলবো না। তবে তোমাকে বলছি, শোনো, আজ তুমি দিব্যর সাথে বিয়ে করবে, আর না হলে আমাকে আর আমার এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে। সুনায়রা বাকরুদ্ধ, কি বলবে বুঝতে পারছে না সে। সুনায়রার ভ্রুজোড়া কুঁচকে এলো। সহসায় বিরক্ত হয়ে বলল, সুনায়রা বাকরুদ্ধ, কি বলবে বুঝতে পারছে না সে। হুট করে ওর আব্বুই বা এমন করছেন কেন? সুনায়রা নিজেও দিব্যকে ভালোবাসে, ওর বউ হতে চায়, সারাটা জীবন ওর সাথে কাটাতে চায়, কিন্তু ওর আর সুনায়রার কাজের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ। এমন অনিশ্চিত সম্পর্কে নিজেকে জড়াতে চাইছে না সে, কিন্তু বাবাকেই বা ছাড়বে কি করে? আনোয়ার সাহেব রাগে গিজগিজ করতে করতে জায়গা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখনই বলল সুনায়রা, ঠিক আছে। থমকালেন আনোয়ার সাহেব, পিছু ফিরে তাকালেন। মুহূর্তে অন্ধকার মুখটাতে দেখা মিলল হাসির রেখা। উনি দ্রুত সুনায়রার কাছে এসে উৎসুক হয়ে বললেন, তুমি বিয়েটা করছো তবে? না করে উপায় আছে? তা নেই, তবে তোমার সিদ্ধান্তে আমি বেশ খুশি হয়েছি। আমার সাথে চলো। কোথায় যাবো আব্বু? আহা, কথা বলো না। আনোয়ার সাহেব মেয়ের হাত ধরে ওকে নিয়ে গেলেন রুমে। আলমারি থেকে একটা সুন্দর শাড়ি আর কতগুলো গহনা বের করে দিয়ে বললেন, এগুলো তো তোমার আম্মু রেখে যাওয়ার স্মৃতি। ওর ইচ্ছে ছিল এই গহনাগুলো পরিয়ে তোমাকে বউ সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবে। এই শাড়িটাও তোমার আম্মুর। সালেহা আগেই অনেক জিনিসপত্র পাঠিয়েছে, তবে আমি চাই তুমি এগুলো পরেই বিয়েটা করো। সুনায়রা নিজের বাবার মুখের দিকে তাকিয়ে আছে। কেবল ওর বিয়েতে উনি এতটা আনন্দিত, বাবার এই খুশিটা দেখতেও ভালো লাগছে সুনায়রার। ও কথা না বাড়িয়ে শাড়ি গহনাগুলো নিজের হাতে তুলে নিল। আনোয়ার সাহেব বেরিয়ে গেলেন রুম থেকে। স্রোতের অবস্থা ভীষণ খারাপ, বারবার সেন্সলেস হচ্ছে। মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ওর এই অবস্থা। 2 দিন হলো স্রোতকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাড়ির সবার মন খারাপ, চিন্তার সমস্যা যেন পিছু ছাড়ছে না কারোরই। ধ্রুব আর তাহিয়ার মধ্যে ঝামেলা, আবার মাহতাব সাহেবের যায় অবস্থা। এমন একটা পরিস্থিতিতে সাবরিনা বেগম কি করবেন বুঝতে পারছেন না। উনি হসপিটালেই ছিলেন স্রোতের সাথে। তখনই কাব্যের বন্ধুরা গিয়ে বলল স্রোতকে ওরা সাথে করে নিয়ে যেতে চায়, একটু ঘোরাফেরা করলে যদি ওর মন ভালো হয়। সাবরিনা বেগম সম্মতি জানালেন, স্রোতের সাথে দোয়েলকেও পাঠিয়ে দিলেন। স্রোতকে হসপিটাল থেকে সোজা কাব্যের ফ্ল্যাটে নিয়ে আসা হয়েছে। স্রোত যেন জড়বস্তুর মতো বসে আছে। চারিদিকে মানুষজন, কথাবার্তা, কিছুই যেন ওর কানে যাচ্ছে না।
লিয়া আর দোয়েল স্রোতকে কাব্যের রুমে রেখে এসেছে। ওর শরীর আর মন দুটোই বিষণ্ণ হয়ে আছে। স্রোত বসেই ছিল, ধপ করে বিছানায় পড়ে গেল সে। চোখ বন্ধ করলে চোখের কার্নিশে দেখা মিলল অশ্রুর। ওর মন জানতে চাইল খুব করে, কাব্য কি সত্যি নেই? তার মুখে স্রোতের নীলাম্বরী ডাক শোনা বোধহয় আর হবে না। ওর বেঁচে থাকার ইচ্ছাটা মরে গেছে। কাব্য ছাড়া সবকিছুই বিরক্ত লাগছে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে স্রোত। দরজার টুংটাং শব্দ কানে এলে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল দোয়েল। ওর হাবভাব দেখে মনে হলো কে এসেছে সে জানে। রাহুল সোফায় বসে আছে, চোখে মুখে চিন্তার ছাপ। কাব্য নেই, বিশ্বাস করতে ওর খুব কষ্ট হচ্ছে। এদিকে স্নিগ্ধ আর লিয়া সমানে বুঝিয়ে যাচ্ছে রাহুলকে কাব্য আর ফিরবে না। ওর ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়েছে। রাহুল বিরক্ত হলো ওর বন্ধুদের কথায়, রেগে চলে যাচ্ছিল সে। সিঁড়িতে পা রাখলেই পেছন থেকে ভেসে এলো কারো পরিচিত কণ্ঠস্বর। রাহুল। রাহুল থমকালো, চোখ দুটো চিকচিক করে উঠল মুহূর্তে। মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হলো। কাব্য কি তবে ফিরে এসেছে? ওর কিছুই হয়নি। রাহুল তবে ঠিক। রাহুল ফিরে তাকালেই দেখলো দরজার সামনে হাসি মুখ করে দাঁড়িয়ে আছে কাব্য। ওর ঠিক পাশে আরেকটা ছেলে। তার গঠন, গায়ের আকৃতি সব যেন কাব্যের মতোই। তার মুখে মাছ থাকায় তার চেহারা দেখার সৌভাগ্য হলো না কারোরই। কাব্যের সাথে কি যেন কথা বলে চলে গেল ছেলেটা। দোয়েল কান্না করছে কাব্যকে দেখে। এই দেখে কাব্য ওকে সামলালো, বোনকে জড়িয়ে ধরে বলল কান্না না করতে। দিকে রাহুলের খুশি দেখে কেসে দৌড়ে এসে জাপটে ধরেছে কাব্যকে। কাব্য একইভাবে জাপটে ধরল রাহুলকে। হাত বাড়িয়ে দূরে দাঁড়িয়ে থাকা কান্নারত স্নিগ্ধ আর লিয়াকে ডাকলেই ওরা দৌড়ে এসে জড়িয়ে ধরল কাব্যকে। সময়টা সন্ধ্যা। লাল শাড়িতে কনের সাজে বসে আছে সুনেহরা, পাশেই শার্ট পরে গুন্ডা সেজে বসে আছে মধু। আশেপাশে দাঁড়িয়ে আছেন ওদের কিছু কাছের মানুষ, সুনেহরার 2-3 জন কলিগ আর মধুর বন্ধুরা। সাহেলা বেগম আজ ভীষণ খুশি। এক এক করে ওনার সব ইচ্ছে সত্যি হচ্ছে। কাব্যকে ফিরে পেয়েছেন, এবার সুনেহরা ওনার বৌমা হচ্ছে। সব যেন স্বপ্নের মতো লাগছে সাহেলা বেগমের কাছে। মধু কেমন একটা ভাব নিয়ে বসে আছে, যেন এই বিয়েতে তার মত নেই। ধরে বেঁধে কনের পাশে এনে বসানো হয়েছে এমন একটা হাব ভাব। সুনেহরা সেই তখন থেকে রেগে তাকিয়ে আছে মধুর দিকে। মধুর দিকে তাকালো, ভ্রু কুচকে প্রশ্ন করলো, বড় বড় চোখ করে কি দেখছিস? সিংহ যেছে আমায়? সুনেহরা প্রতি উত্তরে কিছুই বলল না মধুকে, বরং মধুর আম্মুকে বলল, ফুপি, তোমার ছেলেকে বলো সাজ পোশাক পাল্টে আসতে। ওইভাবে থাকলে আমি এ বিয়ে করব না। করিস না, তোকে বিয়ে করার জন্য বসে নেই আমি। কথাটা বলেই চলে যাবে বলে উঠে দাঁড়িয়েছে মধু। সাহেলা বেগম চোখ গরম করে তাকালেন ছেলের দিকে। মধু ওর আম্মুর চাহনি দেখে আবারও বসে পড়ল ওখানেই। সুনেহরার কানের কাছে গিয়ে আস্তে করে বলল, এবারে মতন তুই কবুল বলে নে, পরে আবার সুন্দর করে প্রোগ্রাম করব, পাক্কা প্রমিস। সুনেহরার ভাবভঙ্গির খুব একটা পরিবর্তন হলো না। চোখ মুখ কঠিন করে সে বসে রইল আগের মতোই। কাজী সাহেব খুতবা পড়ে কবুল বলতে বললে বরকনে দুজনেই কবুল বলল। ওদের বিয়ে সম্পন্ন হলেই মধু কোন দিকে না তাকিয়ে সুনেহরাকে কোলে তুলে বেরিয়ে গেল বাড়ি থেকে। মধুর কাজে বিব্রত হলেন না কেউই, বরং হাসি তামাশায় মেতে উঠলেন সবাই। ও কেমন সবারই তা জানা। স্রোত চোখ খুলে তাকাতেই দেখলো পুরো রুমে কৃত্রিম আলো জ্বলছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রং বেরঙের বেলুন। রঙিন পাতলা কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রুমটা। কিন্তু এসব কখন আর কে করলো? স্রোত বিছানা থেকে নেমে সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে তখন বাতাস বইছে, প্রকৃতি খুবই অশান্ত হয়ে আছে। এ যেন যখন তখন বৃষ্টি আসার পূর্বাভাস। ভাবতে না ভাবতেই শুরু হলো বৃষ্টি। স্রোত দাঁড়িয়ে আছে ওখানে। আজ স্রোতের ভয় হচ্ছে না, ওর কাছে বেঁচে থাকাটাই যেন বিরক্তিকর হয়ে উঠেছে। স্রোত মনে মনে ভাবলো, কাব্য যদি সত্যি ফিরে না আসে, স্রোত নিজেই ওর কাছে চলে যাবে, মরে যাবে সে। এই পৃথিবীর মায়া ত্যাগ করে সেখানে চলে যাবে যেখানে কাব্য ভাই আছে। স্রোত পিছু ফিরে তাকালে দেখলো কারোর অবয়ব অন্ধকার, তাই ভালো মতো দেখতে পারছে না মানুষটাকে। কিন্তু ওর মন বলছে এই ব্যক্তিটি স্রোতের অতি পরিচিত কেউ। সে স্রোতের ঠিক পেছনটায় গিয়ে দাঁড়ালো। ওর কোমর স্পর্শ করে নিজের থুতনি রাখলো স্রোতের ঘাড়ে। পরিচিত পারফিউমের স্মেল, চেনা স্পর্শে মেয়েটা যখনই বুঝলো মানুষটাকে, আনন্দ কষ্ট সব যেন মিলেমিশে একাকার হলো। চোখের কোণে দেখা মিলল অশ্রুকণার। তার এতদিনের অপেক্ষার তবে অবসান ঘটবে আজ। বাইরের অশান্ত প্রকৃতি আর চারিপাশের অন্ধকার ছাপিয়ে গভীর সুরেলা কণ্ঠস্বর ভেসে এলো স্রোতের কানে। স্রোত কান্না করছে, আহত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয় পুরুষটির মুখ পানে। ও কি সত্যি দেখছে নাকি সবটাই কল্পনা? কাব্য বুঝলো প্রেয়সীর চাহনির মানে। নীলাম্বরীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল সে, আমি ফিরে এসেছি নীলাম্বরী, সবটাই বাস্তব, কিছুই তোমার কল্পনা নয়। কাব্যের বলতে দেরি স্রোতের ওর বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। মেয়েটা শক্ত করে জড়িয়ে ধরলো কাব্যকে। কান্না করে ওর শার্ট ভিজালো সে। ক্রন্দনরত অবস্থাতেই সে জড়িয়ে ধরেছে কাব্যকে, বারবার বলে যাচ্ছে, আমি জানতাম আপনি ফিরবেন। আপনার কিছু হতে পারে না, এত সহজে আপনি আমার ছেড়ে যেতে পারেন না। কিন্তু আপনি কোথায় ছিলেন এতদিন? কেন আসেননি আমার কাছে? জানেন আপনাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে?
কাব্য ঘাড় কাত করে তাকিয়ে আছে নীলাম্বরীর মুখ পানে। কতটা অস্থির দেখাচ্ছে স্রোতকে, চেহারার কি বাজে অবস্থা করেছে। ইস, কাব্য কেন করলো এমন? কেন আরো আগে আসলো না স্রোতের কাছে? কাব্যের যে ভালো লাগছে না নীলাম্বরীকে এভাবে দেখতে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ভেতরটা পুড়ছে। কাব্য তার নীলাম্বরীর পুরো মুখে চুমু দিল, চোখের পানি মুছে দিয়ে বলল, কি বলেছিলাম মনে নেই? কাঁদবে না একদম। তুমি কাঁদলে আমার বুকের বাপাসটায় প্রচণ্ড যন্ত্রণা হয় নীলাম্বরী, কেঁদো না প্লিজ। প্রিয় মানুষটাকে কাছে পেয়ে আবেগী হলো স্রোত। বলতে ইচ্ছে করলো সকল মন খারাপের কথা। স্রোতের কান্নার বেগ বাড়ল। কাব্য চিন্তিত হলো, নিজের দুহাতের আজলায় নীলাম্বরীর ছোট্ট মুখটা নিয়ে বলল, স্রোত কি হয়েছে? আমি ফিরে এসেছি তো, আর যাব না। এই যে প্রমিস করলাম, আর হারাবো না আমি। এবার কান্না বন্ধ করো প্লিজ, আমার ভালো লাগছে না তোমার চোখের পানি। স্রোত ছলছল চোখ দুটো নিয়ে তাকালো কাব্যের মুখ পানে, ঢোক গিলল। সে নিজেকে কিছুটা শান্ত করে ভাঙা কণ্ঠে বলল, শুনুন। হ্যাঁ বলো, শুনছি আমি। স্রোত কান্না করছে খুব। আস্তে আস্তে চোখ নামিয়ে নিজের পেটের দিকে তাকাতে কাব্য জিজ্ঞাসা করলো ওকে, কি হয়েছে স্রোত? সব ঠিক আছে? আমার বাচ্চা ঠিক আছে? স্রোতের কান্না যেন মাত্রা ছাড়ালো। এবার সে দপ করে মেঝেতে বসে পড়লো, দুই দিকে মাথা নাড়িয়ে সে বলল, কিছুই ঠিক নেই। আমার বাচ্চাটা আর নেই। ওকে আমি বাঁচাতে পারিনি। আমার দোষ, সবটাই আমার দোষ। কথাগুলো বারবার বলছে স্রোত। কি হয়েছে জিজ্ঞাসা করলে সেদিনের পুরো ঘটনাটা খুলে বলল সে। কাব্য পাথরের মতো দাঁড়িয়ে আছে আগের জায়গায়। দিব্য যে ওকে বলল সবটা ঠিক আছে, স্রোত আর ওর বেবির কিছুই হয়নি। তাহলে স্রোত কি বকছে এসব? বাইরে ঝড় তুফান হচ্ছে, ক্ষণে ক্ষণে বাজ পড়ছে, তবুও নীলাম্বরীর কান্নার শব্দ স্পষ্টভাবে কাব্যের কানে আসছে। ইস, এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে ওর বুকে কেউ ছুরি চালাচ্ছে। কাব্যের যা বুঝার বুঝে নিল। বাচ্চাটা আর নেই, পৃথিবীর আলো দেখার আগেই সে চলে গেছে। কাব্য তাকে সেফ রাখতে পারেনি। কেমন বাবা সে? কাব্য বসে পড়ল স্রোতের পাশে, মাথায় হাত ঠেকিয়ে কি যেন ভাবলো সে। এমনটা কেন হলো? এমনটা না হলেও তো পারতো। বাবুকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল ওরা। কাব্য কত কথা বলতো বাচ্চার সাথে, দিন গুনছিল ওর পৃথিবীতে আসার। আর এগুলো কি হলো? কাব্য স্রোতের ছোট ও বাচ্চা, কাব্যের অস্তিত্ব সে আর নেই। কাব্য যে মানতে পারছে না বিষয়টা। সব খারাপ কেন ওর সাথেই হয়? একটা বিপদ কাটিয়ে ওঠার আগেই কেন আরেকটা বিপদ এসে হাজির হয়? পরক্ষণেই কাব্য ভাবলো মানুষের জীবনে বিপদ আসবেই, আবার চলেও যাবে। আল্লাহ হয়তো খারাপ সময়ে ফেলে পরীক্ষা নিচ্ছেন ওদের, এই ভেবে নিজেকে শান্ত করলো কাব্য। কান্নারত স্রোতের দিকে তাকালো সে। কাব্যকে শক্ত থাকতে হবে, নীলাম্বরীকে সামলাতে হবে। সে স্রোতের কাছে গেল, ওকে বলল, স্রোত কিচ্ছু হবে না, শান্ত হ। আমি আমি আছি তো। কাঁদিস না পাখি, তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়, দম বন্ধ লাগে। আমাকে এত কষ্ট দিতে ভালো লাগছে তোর? খুব ভালো লাগছে? স্রোত কান্না থামালো, শান্ত হলো সে। ওর গাল, মুখ, চোখ কেমন লাল হয়ে আছে। কাব্য নীলাম্বরীর পুরো মুখ ভরিয়ে দিল অজস্র চুমুতে, ওকে বুকে টেনে নিল। বাইরে তখন তুমুল বর্ষণ, ক্ষণে ক্ষণেই বাজ পড়ছে। স্রোত কেমন কাঁপছে। কাব্য বিষয়টা লক্ষ্য করে ওকে কোলে তুলে রুম পর্যন্ত নিয়ে গেল। বেশ অনেকক্ষণ গেল ওভাবে। নীলাম্বরী ঘাপটি মেরে বসে রইল কাব্যর কোলে। কাব্য দুহাত দিয়ে মেয়েটাকে আঁকড়ে ধরে বলল, ভয় নেই নীলাম্বরী, আমি আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি হতে দিব না। একটা বড়সড় অন্ধকার বাড়ির সামনে এসে থেমেছে মধুর গাড়িটা। চারিদিকে গা ছমছমে ভুতুরে পরিবেশ, মাঝখানে রাজপ্রাসাদ তুল্য বড় বাড়িটা। সেদিন সুনারাকে অজ্ঞান করে এই বাড়িতে নিয়ে এসেছিল মধু। মেঘ বৃষ্টি হচ্ছে, তাই গাড়ি থেকে নেমে একা একাই হেঁটে চলে যাচ্ছিল মধু। তখনই মনে পড়ল সে সদ্য বিয়ে করেছে, সাথে নতুন বউ আছে। আবারও ফিরে এসে গাড়ির ডোর ওপেন করে বলল মধু, তুই কি চাইছিস? তোকে কোলে করে ভেতরে নিয়ে যাই? কাঠখোট্টা গলায় বলল সুনেরা। নির্লজ্জের মতো এত লোকজনের সামনে কোলে তুলে নিয়ে আসতে পারলি, আর এইটুকু পথ নিয়ে যেতে পারবি না? হাহ, এত তেজ না দেখিয়ে বললেই হয় তুই আমার কাছাকাছি আসতে চাইছিস। সুনেরা দৃষ্টি সরালো অন্যদিকে। মধু ওকে কোলে তুলে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। পেছনে আসলো জাফর আর অন্য একটা লোক। ওরা সদর দরজার সামনে আসতে কালো শার্ট প্যান্ট পরিহিত দুটো মেয়ে এসে দরজা খুলে দিল। সুনেরা চোখ বুলালো পুরো বাড়িতে। বাইরে থেকে দেখে যেমনটা মনে হয়, ভেতরে এলে ঠিক তার উল্টো। কি সুন্দর বাড়িটা, চারিদিকে সাজানো গোছানো। কিন্তু এই কালো পোশাকে আবৃত ছেলে মেয়েগুলো কারা? সিঁড়ির কাজটা যেতে সুনেরা বলল, দীপু, নামাও আমাকে। কেন? নামাতে বলেছি, নামাও। সুনেরার কথাটা ভালো লাগলো না মধুর। সে মনে মনে কি যেন ভেবে বাঁকা হাসল। অতঃপর হাতের বাঁধন আলগা করতে বালির বস্তার মতো মেঝেতে পড়ল সুনেরা। কোমরে প্রচন্ড ব্যথার সাথে সাথে মুখ কুচকে নিল, চিৎকার দিয়ে বলে উঠল, আহ, দিব্যের বাচ্চা, আমি তোকে দেখে নিব। বিয়ে যখন করেছি দেখবিই তো, এত অধৈর্য হচ্ছিস কেন? তোর রোমান্স করার মুড এলেই আমাকে ডাকবি, কেমন? আমি সব দেখানোর জন্যই রেডি আছি।
সুনেরা দাঁত কিরমির করে তাকিয়ে আছে মধুর দিকে। মধুর এই দেখে হাসলো, গুনগুন করে গান গেয়ে উপরে উঠে গেল। পিছু পিছু মধুর লোকগুলো গেল। মেয়েগুলো সুনেরাকে ধরে সোফায় বসালো, পায়ের হিলগুলো খুলে দিয়ে বলল, আপনার সমস্যা হচ্ছে ম্যাম, ডাক্তার ডাকবো? সুনেরা তাকালো মেয়ে দুটোর দিকে। ওর মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জিজ্ঞাসা করবে ওদেরকে, কিছু মনে করবে না তো? মনে থাকা সংকোচ কাটিয়ে প্রশ্ন করলো সুনেরা। ডাক্তার ডাকতে হবে না। আমাকে একটা কথা বলো তো, তোমরা কারা? এই বাড়িটাই বা কার? মেয়ে দুটো উৎফুল্ল হয়ে বলল, এই বাড়িটা আমাদের স্যার, মানে আপনার হাজবেন্ডের। আর আমি টায়রা। আর আমি ডায়না, তবে সবাই ডাকে ডাইনি। দ্বিতীয় মেয়েটার কথা হেসে উঠল সুনেরা। মেয়েটা ভারী লজ্জা পেল। সুনেরা আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমাদের সাথে দীপের সম্পর্ক কি? তোমরা নিশ্চয়ই ওর হয়ে কাজ করো। তা কি কাজ করো? খুনাখুনি? মেয়ে দুটো একে অপরের দিকে তাকালো। কি বলবে বুঝতে পারলো না। তা দুজনারই চোখ গেল দোতলার দিকে। মধু সেখানে দাঁড়িয়ে আছে। ওদের চুপসে যাওয়া মুখশ্রী দেখে চিন্তা করতে বারণ করলো। মেয়ে দুটো আবারও তাকালো সুনেরার দিকে, চোখে মুখে হাসি, অথচ কণ্ঠটা গম্ভীর করে বলল, ক্ষমা করবেন ম্যাডাম, আপনাকে এইসব বলা বারণ আছে। কে বারণ করেছে? তোমাদের বস? আচ্ছা ঠিক আছে, কি কাজ করো নাই বললে। একটা কথা বলো তো, এই বাড়িতে কেবল তোমরা কয়জনই আছো নাকি আরো? সুনেরা কথা শেষ হলো না। রান্নাঘর থেকে কয়েকজন এলো, আর কয়েকজন নেমে এলো সিঁড়ি বেয়ে নিচে। সবাই ওর সামনে দাঁড়িয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, শুধু ওরা নয় ম্যাম, আমরা সবাই আছি। আপনার কোনো প্রয়োজন পড়লেই আমাদের ডাকবেন। আপনার যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্যই স্যার আমাদেরকে রেখেছেন। সবার কাজকর্মে সুনেরার কেমন রানী রানী ফিল হচ্ছে। এত গুরুত্ব বোধহয় এই প্রথম পেল সে। তবে যাই হোক, এই বাড়িটাতে এসে ভালোই হয়েছে। ওর মূল লক্ষ্যই ছিল এই বাড়িতে আসা। দিব্য সম্পর্কে সবকিছু জানা, কাছাকাছি থাকলে সব জানতে খুব একটা সময় লাগবে না। তীক্ষ্ণ দৃষ্টিতে সুনেরার দিকে তাকিয়ে আছে মধু। ভ্রুজোড়া কুচকে রেখে মনে মনে কি যেন ভাবছে। সে বেশ রেগে আছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তবে সুনেরা যখনই মধুর দিকে তাকালো, ওর কি যেন হলো। চোখে মুখে রাগ সরে গেল মুহূর্তে। ভিড় জমালো একরাশ মুগ্ধতা। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। সুনেরার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পড়েছে আবার লাল টুকটুকে শাড়ি। রক্ত জবার মতোই সুন্দর লাগছে ওকে। মধুর চোখে চোখ রেখে মনে মনে বলছে সুনেরা, তোর সম্পর্কে সব আমি জেনেই ছাড়বো দিব্য। আমি তোকে এই খুন খুনি টাকা আর রক্তের খেলা থেকে বের করে আনবই। প্রয়োজনে তোর করা অন্যায় শাস্তিও দেব। মধু কি বুঝলো সুনেরা মনে মনে বলা কথা? হয়তো না। একটা মানুষের মনের খবর অন্য মানুষটার বোঝা সম্ভব না। মধু বাঁকা হাসলো। সোফায় বসে থাকা সুনেরার দিকে দৃষ্টি রেখেই বলল, মাই ডিয়ার ওয়াইফি, তুমি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়। তুমি কেন এখানে এসেছো আমি ভালো করেই জানি। তবে তুমি জানো না আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি। একই বাড়িতে একই ছাদের নিচে বসবাসকারী এই দুটো মানুষ, যারা একে অন্যের সাথে গভীর এক সম্পর্কে জড়িয়ে আছে মনে মনে। তারা দুজনেই একে অন্যকে গভীর পরিকল্পনা করছে। আর ওদের ভালোবাসার শেষ পরিণতি কেমন হবে? সুনেরা মধুকে ভালোবাসে, নিজের স্বপ্ন শখ বিসর্জন দিবে, নাকি মধু সুনেরার ভালোবাসায় সব খারাপ কাজ থেকে বেরিয়ে আসবে? রাত অনেক হয়েছে। বাড়ির সদর দরজা ঠেলে আস্তে আস্তে ভেতরে ঢুকলো ধ্রুব। সাবরিনা বেগম অপেক্ষা করছিলেন ওর জন্যে। কাব্য সুস্থ আছে, ঠিকভাবে ফিরে এসেছে, খবরটা মাত্রই পেলেন উনি। ওনার বাড়ির সকলের চোখে মুখে আনন্দ উপচে পড়ছিল। পুরো যেন মিরাকেল ঘটলো। ওনারা ভেবেই নিয়েছিলেন কাব্য মৃত, কিন্তু ওনারা ভুল। আর কয়েকজন বিশ্বাস সত্যি হলো। কাব্য ফিরে এলো ওই কাছের মানুষগুলোর ভালোবাসার টানে। এখনো সবটা স্বপ্নের মতোই লাগছে সাবরিনা বেগমের কাছে। সকলে যার যার রুমে চলে গেলে উনি লাইট নিভিয়ে বসে রইলেন ড্রয়িং রুমে। কাব্যের ফিরে আসা নিয়ে খুশি হলেও ধ্রুব আর তাহিয়ার মধ্যে ঝামেলা বেঁধেছে শুনে ভীষণ মন খারাপ ওনার। তাহিয়া অকারণে ঝামেলা বাঁধানোর মেয়ে নয়। এদিকে ধ্রুব ঠান্ডা মেজাজের। কি নিয়ে ঝামেলা হলো কিছুই বুঝতে পারছেন না উনি। ধ্রুব সিঁড়ির কাছটায় গেলেই জ্বলে উঠল রুমের লাইট। পিছু ফিরে তাকালো সে। সম্মুখীন হলো মায়ের রাগের। সাবরিনা বেগম মেজাজ দেখিয়ে বললেন ধ্রুবকে, তাহিয়া বাড়ি ফিরেনি কেন? আমি কি করে জানবো আম্মু? ওকেই জিজ্ঞেস করো। তুমি জানো না, অথচ তুমিই ওকে বাড়ি আসতে মানা করেছ। এগুলোর মানে কি ধ্রুব? কেন করছো এসব? ধ্রুব ভ্রু কুচকালো। রাগ হলেও চুপচাপ দাঁড়িয়ে রইল সে। সাবরিনা বেগম এবার শীতল কণ্ঠে বললেন, তুমি জানো তাহিয়া অসুস্থ। ও বিছানা থেকে ওঠার অবস্থায় নেই, হয়তো জ্বর বাঁধিয়েছে। ধ্রুবের চোখে মুখে রাগ সরে গেল মুহূর্তে। ভিড় জমালো চিন্তারা। তাহিয়া অসুস্থ মানে? তখন তো ঠিকঠাকই লাগলো। তাহলে ওর আম্মু এমনটা কেন বলছেন? সত্যি কি তাহিয়া অসুস্থ? ধ্রুব প্রশ্ন করলো ওর আম্মুকে। কি হয়েছে ওর? ছেলের খামখেয়ালিপনা দেখে মেজাজ খারাপ হলো সাবরিনা বেগমের। উনি বললেন,
কি হয়েছে জানার অধিকার তোমার নেই। যাও, চলে যাও আমার সামনে থেকে। ধ্রুব চলেই যাচ্ছিল, কিন্তু কয়েকটা সিঁড়ি উঠতে মনে হলো রাম্মু হয়তো এখনো সত্যি বলছেন। বুকের ভেতরটা কেমন অশান্তি শুরু হলো। মনে হলো এক্ষুনি একবার তানুকে দেখবে, দেখতেই হবে, নাহলে সে প্রাণ হারাবে এমন অবস্থা। ধ্রুব রুমে গেল না। বাড়ি থেকে বেরোতে বেরোতে বলল আম্মুকে, ভাইয়ার খবরটা আমি শুনেছি আম্মু। কাল ভাইয়া আর স্রোতকে ফিরিয়ে নিয়ে এসো। এখন বরং ঘুমিয়ে পড়ো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? তানুর কাছে। ধ্রুবের সোজাসাপটা জবাবে মুচকি হাসলেন সাবরিনা বেগম। উনি জানতেন তাহিয়া অসুস্থ, শুনলে ধ্রুব নিজেকে আটকে রাখতে পারবে না, তাই তো বানিয়ে বানিয়ে কথাগুলো বললেন। স্রোতের চোখে মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিল কাব্য। ডাকলো স্রোতকে। নীলাম্বরী, আস্তে করে উত্তর দিল স্রোত। শুনছি। তুমি খেয়াল করেছো পুরো রুমটা আমি নিজ হাতে সাজিয়েছি? কেন সাজিয়েছি বলো তো? স্রোত চোখ বুলালো পুরো রুমে। সত্যি রুমটা সুন্দর করে সাজানো। স্রোতের চোখ আটকালো ক্যানভাসের দিকে। কি সুন্দর একটা পেন্টিং, ছবিতে দৃশ্যমান নীল গাউনের আবৃত নীল চোখের এক অতি সুন্দরী রমণী। মেয়েটা স্রোতী, এ বুঝি কাব্য এঁকেছে। পুরো জীবন্ত মনে হচ্ছে, মনে হচ্ছে বাস্তবের স্রোত। কাব্যের থেকে নিজেকে ছাড়ালো স্রোত। আস্তে আস্তে হেঁটে ছবিটার কাছে গেল। কাব্য তখন টেবিলে রাখা কেকের পাশ থেকে একটা সুন্দর ফুলের বুকে হাতে তুলে নিল। স্রোতের ঠিক সামনে ওই বুকেটা ধরে বলল, আমার নীল চোখের নীলাম্বরীর জন্য একগুচ্ছ নীল গোলাপ। স্রোত আলতো হেসে হাতে নিল ফুলের বুকেটা। কাব্য ওর পেছনে গিয়ে দাঁড়ালো, জড়িয়ে ধরল নীলাম্বরীকে। ওর গলায় মুখ গুজে বলল, সব খারাপ স্মৃতি ভুলে যাও নীলাম্বরী, আমি তো ফিরে এসেছি। এবার সবটা ভালো হবে, আমরা দুজনে মিলে সবটা গুছিয়ে নেব। স্রোত বেশ অবাক হলো কাব্যের কথায়। ও ভেবেছিল বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, শুনলে কাব্য রাগ করবে, ওকে দোষারোপ করবে, কিন্তু এমন কিছুই হয়নি। এই খারাপ সময়টাতে কাব্য তার নীলাম্বরীর পাশে আছে, সবটা সুন্দর মতোই সামলে নিচ্ছে। স্রোতের শত জন্মের ভাগ্য যে সে এত ভালো একটা বর পেয়েছে। স্রোত কাব্যকে জড়িয়ে ধরে রইল খানিকক্ষণ। কি যেন মনে আসলো ওর, চিন্তার ভাঁজ পড়ল কপালে। কাব্যকে জিজ্ঞাসা করলো স্রোত, আচ্ছা, সেদিন কি হয়েছিল? আপনি এতদিন কোথায় ছিলেন? কাব্য বুঝলো স্রোত সবটা জানতে চায়, কিন্তু ওর যে মন চাইলো না নীলাম্বরীকে টেনশন দিতে, তাই কোনোভাবে কথা কাটালো। কাব্য স্রোতকে নিয়ে সোফায় বসালো। সামনে টেবিলে রাখা কেকটার দিকে ইশারা করতে স্রোত তাকালো কেকের দিকে। স্রোতের ফেভারিট চকলেট কেক, আর তার উপর সুন্দর করে লেখা হ্যাপি অ্যানিভার্সারি নীলাম্বরী। স্রোত ফটাফট কাব্যের দিকে তাকালো, মন খারাপ করে বলল, দেখলেন, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। আপনি এতদিন ছিলেন না, তাই আমার কতটা অবনতি হয়েছে দেখেছেন? দেখুন, আমার দিকে তাকান, আমার চেহারাটা বিশ্রী হয়ে গেছে না? কেমন মন ভুলো হয়ে গেছি আমি। আজকের দিনটার কথাও ভুলে গেলাম আমি, কি করে বলেন তো? তোমার মনে না থাকলেও আমার মনে আছে, আর আমার তো একাই। দুজনের মধ্যে একজনের মনে থাকলেই হবে। আর কি বললে? তুমি দেখতে বিশ্রী হয়ে গেছো, তাই না? শোনো নীলাম্বরী, তোমাকে আমি ভালোবাসি। আমার হৃৎপিণ্ডের নীলাম্বরী নামটা খোদাই করা আছে, আর তাই আমার নীলাম্বরী ব্যতীত অন্য কাউকে ভালোবাসা বারণ। তুমি কি ভাবলে তোমার এই সৌন্দর্যটা আমাকে আকৃষ্ট করে? হুম, আমি তো আটকেছি নীলাম্বরী চোখের মায়ায়। এত সময় কাব্যের কথা মনোযোগ দিয়ে শুনল স্রোত। কাব্য কথাটা শেষ করার সাথে সাথেই বলল, যদি কখনো অন্ধ হয়ে যাই, যদি আমার চোখ দুটোই না থাকে, আপনার এই ভালোবাসা থাকবে? অবশ্যই থাকবে। আমি তোমাকে ভালোবাসি, নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ভালোবাসি। তবে এই চোখ দুটার মধ্যে স্পেশাল কিছু তো আছেই, জানো? তোমার চোখের দিকে তাকালে নেশা হয়, এই কঠোর আমিটা শান্ত হয়। আমি তোমাকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি, খুবই ভালোবাসি নীলাম্বরী। আমিও আপনাকে ভালোবাসি। আপনার নীলাম্বরী আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে কাব্য ভাই। স্রোতের মাথাটা তখন কাব্যের বুকে। কাব্য নীলাম্বরী চুলের ভাঁজে চুমু দিল, ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সে। ধ্রুব কলিং বেল বাজালো, খানিকক্ষণ অপেক্ষা করলো। তাহিয়ার আব্বু দরজাটা খুলে দিলে ভেতরে প্রবেশ করলো সে। বইয়ের চিন্তায় শ্বশুরকে ভালো মন্দ জিজ্ঞাসা করা হলো না। সে কথাবার্তা না বলে পা বাড়ালো তাহিয়ার রুমে যাবে বলে। দরজার সামনে গিয়ে আবারও ফিরে এসে জিজ্ঞাসা করলো তাহিয়ার আব্বুকে, ভালো আছেন আব্বু? এই তো আছি, তুমি কেমন আছো? ভালোই। ভালো জেনে তা বেশ বুঝতে পারছি। ঝগড়া ঝামেলা হয়েছে? ধ্রুব উপর নিচ মাথা নেড়ে বোঝালো তাদের ঝামেলা হয়েছে। তাহিয়ার আব্বু হাসলেন, ওর কাঁধে হাত রেখে বললেন, সংসার করতে গেলে এমন টুকটাক ঝামেলা হইবই, দুজনের তো বোঝদার মানিয়ে নিতে হইব। ধ্রুব হেসে মাথা নেড়ে সম্মতি জানালো শ্বশুরের কথায়। তারপর আর দেরি করলো না, সে দ্রুত চলে গেল তাহিয়ার রুমে। গায়ের ব্ল্যাঙ্কেট চাপিয়ে শুয়ে আছে তাহিয়া। ধ্রুব ব্ল্যাঙ্কেট সরালো না, বরং নিজে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে জড়িয়ে ধরল তাহিয়াকে। ওর ঘাড়ে চুমু দিয়ে বলল, তানু, হারি ওকে?
তাহিয়া দ্রুতই সরে যেতে চাইল। ধ্রুব ওকে যেতে দিল না, আরো শক্ত করে আঁকড়ে ধরল, দুহাত দিয়ে বলল, তানু, রাগ করেছিস? ভুল হয়েছে আমার, ক্ষমা করে দে প্লিজ। আমি আর তোকে বকা দিব না। হসপিটালে কেন গিয়েছিলি এও বলতে হবে না। এই যে কান ধরলাম। ধ্রুবের দিকে ফিরে তাকালো না তাহিয়া। ওর রাগ গলে পানি হয়ে গেছে বহু আগেই। তবুও সে ভাব দেখালো এমন যেন ভীষণ রেগে আছে। ধ্রুব তাহিয়াকে নিজের দিকে ঘোরালো, চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তানু, তুই অসুস্থ? কি হয়েছে আমাকে বল, কোথায় কষ্ট হচ্ছে তোর? তাহিয়া চুপ করেই রইল কিছু সময়। ধ্রুবের চোখে মুখের ভাবভঙ্গি দেখে বুঝলো সে ভীষণ ভয় পেয়ে গেছে, চিন্তিত হয়েছে তাহিয়ার অসুস্থতার খবর শুনে। মানুষটাকে আর টেনশন দেওয়া উচিত হবে না, এই ভেবে ধ্রুবর ঠান্ডা হাতটা নিজের পেটে ছোঁয়ালো। মুচকি হেসে বলল, এই যে এখানটায় কষ্ট হচ্ছে, তোর বাচ্চা হাডুডু খেলছে। ধ্রুব দ্রুতই উঠে বসলো, থম মেরে ওখানে কিছু সময় রইল, আর তারপর তাকালো তাহিয়ার দিকে। এইমাত্র নিজের কানে কি শুনলো, বিশ্বাস হচ্ছে না। ধ্রুব কি ঠিক শুনেছে? ও বাবা হতে চলেছে। ধ্রুবের খুব আনন্দ হচ্ছে, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। সে কি করে নিজের এই অনুভূতিটা প্রকাশ করবে বুঝতে পারছে না। ধ্রুবের চোখ মুখ দেখে তাহিয়া ভড়কালো। ও কি তবে খুশি হয়নি এই সংবাদে? তাহিয়া উঠে বসলো। ধ্রুব ওর দিকে তাকাতেই বলল, কি হলো ধ্রুব, তুই এই খবরটায় খুশি হসনি? ধ্রুব কিছু না বলে তাহিয়ার কাছে এগিয়ে গেল, অজস্র চুমুতে ভরিয়ে দিল প্রেয়সীর পুরো মুখ। ওকে জড়িয়ে ধরলো শক্ত করে। কেমন অস্থির লাগছে ধ্রুবর, আবারও আনন্দও হচ্ছে। মনে হচ্ছে আজ সে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা। আর তাহিয়া কিনা বলছে ও খুশি হয়নি। তাহিয়া ভুল। ধ্রুবের এহেন কাণ্ডে তাহিয়া বুঝে নিল ওর অনুভূতি কেমন। নিজেও মুচকি হেসে জড়িয়ে ধরল ওকে। চারিদিকে অন্ধকার কেটে গিয়েছে, আবারও সূচনা হয়েছে নতুন ভোরের। রাতভর তুমুল বর্ষণের পর প্রকৃতি এখন পুরোপুরি শান্ত। চারিদিকটা সবুজ সতেজ লাগছে। গাছের পাতাগুলো থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে। গায়ে একটা সুন্দর সবুজ রঙের শাড়ি জড়িয়ে সুনেহরা দাঁড়িয়ে আছে কাঠের বারান্দায়। দূরে থাকা বিশাল পাহাড় দেখা যাচ্ছে। কোথাও থেকে ভেসে আসছে ঝর্ণার কলকল শব্দ। চারিদিকটা কেমন শুনশান নিরিবিলি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেও কোনো বাড়িঘর আছে বলে মনে হয় না। আচ্ছা, এমন একটা পরিবেশে মধু আর ওর লোকগুলো থাকে কি করে? এই বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। তার মানে এই বাড়িতে আগেও কেউ থাকতো। মধুর সব খারাপ কাজের আস্তানা কি তবে এই বাড়িটাই? সুনেরা সবটাই খুঁজে বের করবে, করতেই হবে ওর। ওর উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকবে। বিছানায় পড়ে থাকা ফোনটাতে বারবার রিংটোন বাজায়। বিরক্ত হলো সুনেরা। চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে হাতে নিল ফোনটা। ইন্সপেক্টর রাশেদ কল দিয়েছেন, তাও এই অসময়ে। সুনেরা কিছুটা বিরক্ত হলো বটে, তবে বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করতে ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো লোকটার কর্কশ কণ্ঠে স্পষ্ট নির্দেশ, তুমি এখনো অফিসে আসোনি কেন? আমি কি বলিনি আজকে মিটিংটা গুরুত্বপূর্ণ? আর তোমাকে যে সিরিয়াস কেসটা হ্যান্ডেল করতে দিয়েছিলাম তার তদন্তের অগ্রগতি কতটুকু? সুনেরা আমতা আমতা করে বলল, আসলে স্যার আমি। লোকটা তার কথায় কান্না দিয়ে আরো মেজাজ দেখিয়ে বললেন, প্রশাসন তোমাকে এমনি এমনি বেতন দেয় না। শুনে রাখো, কাজের প্রতি উদাসীন্য বরদাস্ত করা হবে না। মিটিংয়ের রিপোর্ট এবং কেসের ফাইল দুটোই চাই আমার টেবিলে। 20 মিনিটের মধ্যে আমার সামনে রিপোর্ট করো। 1 মিনিট দেরি যেন না হয়। সুনেরা জবাবে কিছুই বলল না। ইন্সপেক্টর রাশেদ কলটা কেটে দিলেন। সুনেরা রুম থেকে বেরিয়ে সোজা নিচে এলো। সাথে সাথেই মধুর লোকগুলো ওকে ঘিরে ধরলো। সকলের মুখের ভাবভঙ্গি কেমন যেন লাগছে। সুনেরা অপরাধ করে পালাচ্ছে। মেয়েটা সবাইকে একবার দেখে নিল, তারপর বলল, কি সমস্যা? সাথে সাথে উত্তর এলো একজনের থেকে, আপনার বাড়ির বাইরে পা রাখা বারণ আছে ম্যাডাম। কিছু লাগলে বলুন, আমরা এনে দেব। ভ্রু কুচকালো সুনেরা, রেগে বলল, মানে আমি কোথায় যাব না যাব তোমরা ঠিক করে দেবে? জাফর মাথা নুইয়ে নিল। মেঝের দিকে তাকিয়েই বলল, আপনি কোথায় যাবেন না যাবেন স্যার ঠিক করবেন। আর ওনার কথা মতো আপনি বাড়ির বাইরে পা রাখতে পারবেন না। সুনেরা রাগ বাড়ছে তরতর করে। ছোট থেকে ওর যা ইচ্ছে করেছে, নিজের মতো বড় হয়েছে, আর আজ কিনা মধুর হুকুমে চলতে হবে। উহু, সুনেরা তার নিজের জীবনে অন্য কারোর খবরদারি বরদাস্ত করবে না। সুনেরা যেতে চাইলো, কিন্তু লোকগুলোকে কোনোভাবেই যেতে দিল না। বিরক্ত হলো মেয়েটা, রাগে রুমে জিনিসপত্র ভাঙচুর করলো। প্রত্যেকে তখন মাথা নুইয়ে দাঁড়িয়েছিল ওখানে। সুনেরা চিৎকার চেঁচামেচির মধ্যে কেউ একজন বলে উঠল, কিরে, মধুর মৌচাকে ঢিল ছুঁড়েছে কে? সুনেরা চুপ করে গেল। সাথে ওখানে উপস্থিত সবাই চলে গেল। থেকে গেল কেবল জাফর, ডায়না আর টায়রা। সুনেরা গটগট করে হেঁটে মধুর সামনে গিয়ে দাঁড়ালো। মেজাজ দেখিয়ে বলল, মানে কি সবে? মধু লোকদের দিকে তাকিয়ে একইভাবে বলল,
মানে কি এসবের? সুনেরা মধুকে বলল, ওরা বলবে কেন? ওদেরকে কেন জিজ্ঞেস করছিস? তুই বল। ওরা থাকতে আমি কেন বলবো? ওরাই বলুক, তুই শোন। সুনেরা হা করে তাকিয়ে রইল ওখানে। জাফর সুনেরাকে আবারও স্মরণ করিয়ে দিল, আপনার এই বাড়ির বাইরে পা রাখা নিষেধ ম্যাডাম। আপনাকে এখানেই থাকতে হবে, আর স্যারের সব কথা শুনতে হবে যেভাবে আমরা শুনি। সুনেরা ভ্রু কুচকে মধুর দিকে তাকাতেই মধু বলল, শুনলি তো? আমি আর ওরা কি এক? আমাকে কেন তোর কথা শুনতে হবে? আর এই বাড়ির বাইরে পা রাখা নিষেধ কেন? আমি এখানে থাকবো না, থাকতে পারবো না। এই ভুতুরে বাড়িতে থাকা যায়? মধু বাঁকা হাসে, নিজের লোকদের দিকে তাকিয়ে ওদের চলে যেতে বলতেই চলে যায়। সুনেরার কাছে এগোতে এগোতে বলল মধু, তোকে এখানেই থাকতে হবে সুনেরা। ভেতরে ঢোকার আগেই নেম প্লেটে লেখা দেখিসনি হয়তো। ওখানে সুন্দর করে লেখা আছে ডার্ক রিলাম। এটা মধুর ডার্ক রিলাম। এখানে যে আসে সে নিজের ইচ্ছেতেই আসে, কিন্তু বের হয় আমার ইচ্ছেতে। সো ব্যাপারটা কি দাঁড়ালো? আমি যত সময় না পারমিশন দিচ্ছি, তোকে এখানেই থাকতে হবে। হোয়াট ননসেন্স! আমার কি আর কোনো কাজকর্ম নেই? তোর কথা কেনই বা শুনবো? কারণ আমি তোর হাজবেন্ড, আর তুই আমার বিয়ে করা বউ। আমার কথা শুনতে তুই বাধ্য। সুনেরা বিরক্ত হলো। মধু যেন আগে থেকে নিজের কথা সাজিয়ে রেখেছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। সুনেরার মনে হলো মধুর আম্মু বা ওর আব্বুকে সবটা জানানো দরকার। যে করেই হোক আজ ওকে এখান থেকে বের করতেই হবে। এই ভেবেই রুমে গেল সে, কিন্তু নিজের ফোনটা খুঁজে পেল না, যে কারণে বাবা বা ফুপি কাউকে কিছু জানাতে পারলো না। খট করে আওয়াজ হতে সুনেরা পিছু ফিরে তাকালো, দেখলো মধু দরজা আটকে চলে গেছে। মেয়েটা গিয়ে দরজা ধাক্কালো, বেরোতে চাইলো কিন্তু পারলো না মধুর জন্যে। গার্ডেনে পাতানো চেয়ারে বসে আছে কাব্যের বন্ধুরা। রাহুলের পাশে চেয়ারটাতে বসেছে দোয়েল। রাহুল গালে হাত ঠেকিয়ে তাকিয়ে আছে দোয়েলের দিকে। দোয়েল ওদিকে ফোন ঘাঁটতে ব্যস্ত। তাহিয়ার মা হওয়ার সংবাদটা সকালেই পেয়েছে সে, এখনো স্রোতকে জানানো হয়নি। জানলে হয়তো নিজের বাচ্চার কথা ভেবে ওর মন ভার হবে। রাহুলরা এখানে বসে কাব্যের জন্য অপেক্ষা করছে, দোয়েলও তাই। ও ভাবছে কাব্য এলেও স্রোতের কাছে যাবে। মেয়েটাকে দেখেনি অনেকক্ষণ হলো। দোয়েলের হাত থেকে ফোনটা কেড়ে নিল রাহুল। দোয়েল তখন রেগে বলল, মানে কি এসবের? ফোনটা দিন। দিব না। আমি যেহেতু তোমার পাশে আছি, তোমার সবটুকু মনোযোগ থাকবে আমার দিকে, ফোনের দিকে নয়। দোয়েল হা করে তাকিয়ে রইল, মনে মনে বলল, এ কেমন কথা? স্নিগ্ধ আর লিয়া দুজনেই মনোযোগ দিয়ে সবটা দেখলো। অতঃপর গলা খাকারি দিয়ে বলল, প্রেমে পড়লে বুঝি এমনই হয়? মানুষ ফোনের উপরে জেলাস হয়। কি যোগ আসলো ভাই? ফোনের তো আর তোর মতো অ্যান্টেনা নেই। এত জেলাসের কি আছে রে রাহুল? রাহুল চোখ গরম করে তাকাতে স্নিগ্ধ আর লিয়া ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, তোর চলবে, তাতেই আমাদের চলবে। রাহুল নিজের পায়ের দিকে তাকালো, জুতোটা খুলতে নিলে স্নিগ্ধ আর লিয়া উঠে দাঁড়ালো পালিয়ে যাবে বলে। ঠিক সেই সময়টায় আগমন ঘটলো কাব্যের। অবশেষে কাব্য আসলো। দোয়েল ভাইয়ের দিকে তাকে মিষ্টি হাসি উপহার দিয়ে চলে গেল ওখান থেকে। কাব্য গিয়ে রাহুলের পাশটায় বসলো। রাহুল ওকে জড়িয়ে ধরলো, অশ্রুসিক্ত নয়নে বন্ধুর মুখ পানে তাকিয়ে বলল, আমি জানতাম তুই ফিরবি, আমি জানতাম তোর কিচ্ছুই হয়নি। আমার ভাবনাই সত্যি হলো কাব্য। কাব্য হাসলো। রাহুল এখনো ওকে ধরে রেখেছে। কাব্য ওভাবে থেকেই বলল, আমিও জানতাম তুই আমার জন্য অপেক্ষা করবি, আমাকে যে আসতেই হইতো। তুই ভালো আছিস রাহুল? স্নিগ্ধ লিয়া, তোরা ভালো আছিস? রাহুল আবারও নিজের জায়গায় গিয়ে বসলো। কিছুটা স্বাভাবিক হলে উপর নিচ মাথা নেড়ে বোঝালো সে ভালো আছে। স্নিগ্ধ আর লিয়া দুজনেই কাব্যকে বলল, আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না তুই ঠিক আছিস, সুস্থ সবল শরীরে দাঁড়িয়ে আছিস আমাদের সামনে। আচ্ছা কাব্য, তুই ঠিক থাকলে সেদিন ওই লোকটা কে ছিল? আমরা কি তবে ভুল দেখেছিলাম? হুম, ওটাই আমি ছিলাম। কি তাহলে তুই? বিস্মিত কণ্ঠে কথাটা বলে চুপ করে গেল স্নিগ্ধ। ও পুরো কথাটা না বললেও কাব্য বুঝে নিল স্নিগ্ধ ঠিক কী বলতে চেয়েছিল, আর সেজন্যই কাব্য বলল, তাহলে আমি বেঁচে আছি কি করে? এটাই তো। উপর নিচ মাথা নাড়ালো স্নিগ্ধ। কাব্য আলতো হেসে বলল, সেদিন জমদূতের পথ আটকে কেউ একজন আমাকে বাঁচিয়ে নিয়েছিল। কৌতূহল নিয়ে কাব্যের দিকে ওর তিন বন্ধুই তখন তাকিয়ে আছে। ওরা নিজেদের মনে থাকা কৌতূহল দমাতে না পেরে একসাথে বলে উঠল, কে বাঁচিয়েছিল? কাব্য চোখ বন্ধ করে শ্বাস ফেলল। তাকানো মাত্রই দেখলো কৌতূহলী তিনজোড়া চোখ প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে ওর দিকে। ওরা বসে আছে কাব্যের থেকে পুরো ঘটনা শুনবে বলে। কাব্য তখন বলতে শুরু করলো। স্রোতকে খুঁজতে খুঁজতে কাব্য ওই বাড়িটার ভেতরে গিয়ে ঢোকা মাত্রই দেখলো মধু সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। কাব্য ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? তোমাকে চুপি চুপি বলেছিলাম এখানে এলে বিপদ হবে, তাও আসলে?
কাব্যের ঠোঁটের কোণে হাসি। সে মধুর দিকে এগুতে এগুতে বলল, আমি এসেছি আমার বউ বাচ্চাকে সেভ করতে, কিন্তু তুমি কেন আসলে বলো? বিপদ হবে জেনে তুমি আসলে কেন? আমি আম্মাকে কথা দিয়েছি ওনার ছেলেকে সুস্থ আর অক্ষত অবস্থায় ওনার সামনে নিয়ে যাব, আর সেজন্যই এসেছি। কাব্য চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, আম্মু? আম্মু, আমাদের আম্মু। কাব্যের চোখ দুটো কেমন চিকচিক করে উঠল। হুট করে ভেতরটায় কেমন অশান্তি শুরু হলো। দিব্য তবে এতদিন ধরে ওর আম্মুর সাথে আছে, ওনার ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে। আর কাব্য, সে সারা জীবন কেবল দুঃখই পেয়ে গেল। ওর নীলাম্বরী ছাড়া কেউই নেই। সে এখনো বিপদের মুখে। কাব্য খুঁজে পাচ্ছে না তাকে। কথাটা মাথায় আসতেই মা ভাইয়ের কথা ভুলে বসলো কাব্য। আবারও খুঁজতে শুরু করলো স্রোতকে। মধু তখন ওর হাত টেনে পেছনের খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতে চেয়ে বলল, তুমি কি পাগল? কিছুক্ষণের মধ্যেই এখানে ব্লাস্ট হবে, বাড়িটার হয়তো অস্তিত্ব আর থাকবে না। আর না তোমার তোমার ওয়াইফকে পরেও খুঁজে পাওয়া যাবে, আগে নিজেকে বাঁচাও। কাব্য বিরক্ত হলো। ছেলেটা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগারাগি করলো, ওকে ধমক দিয়ে চলে যেতে বলল, কিন্তু মধু শুনল না ওর কথা। কাব্যকে কোনোভাবে সেখান থেকে নিয়ে যেতে পারছিল না, তাই গায়ে সবটুকু শক্তি দিয়ে ওকে কোলে করেই বাড়িটা থেকে বের হলো মধু। এছাড়া যে উপায় নেই। মধু যখন কাব্যকে ছাড়লো, প্রচণ্ড রেগে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল মধুর দিকে। মধু কাব্যের রাগের পরোয়া না করে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এত ভারী, কি খেয়ে শক্তি বানিয়েছো ব্রো? রাগে গজগজ করতে করতে বলল কাব্য। শাট আপ স্টুপিড। কথাটা বলে কাব্য আবারও কয়েক পায়ে গেল, আর ঠিক তখনই বোম ব্লাস্ট হলো। আগুনের আঁচে সে কাব্যের গায়ে লাগতে সে ছিটকে পড়লো কিছু দূরে। তেমন কোনো ক্ষতি না হলেও হাত আর পায়ে কিছুটা ইনজুরি হলো, সাথে মাথায় আঘাত পেল। কথা শেষ করে বড় একটা নিঃশ্বাস ফেললো কাব্য। রাহুলরা সবাই দিব্য সম্পর্কে এটা সেটা জানতে চাইলে কাব্য বলল। ওরা বেশ খুশি হলো। কাব্য নিজের ভাই আর মাকে খুঁজে পেয়েছে শুনে। কাব্য রেজওয়ানের মৃত্যু সম্পর্কে বলতে যাবে, ঠিক তখনই কানে ভেসে এলো কারো কান্নার শব্দ। পিছু ফিরে তাকাতে উপস্থিত সকলেই সাথে তাকালো কাব্য নিজেও। সে ভরকে গেল। নীলাম্বরী ভাবে কাঁদছে কেন? সকলেই চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো স্রোতের কি হয়েছে। কাব্য নিজে স্রোতের কাছে গেল। নিজের দুহাতের আজলায় স্রোতের ছোট্ট মুখটা নিয়ে বলল, কি হয়েছে নীলাম্বরী? কাঁদছো কেন? এই যে দেখো, আমি পুরোপুরি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আর কেঁদো না প্লিজ। উপস্থিত সকলেই বুঝলো কাব্যের বলা সব কথা না শুনলেও শেষের কথাগুলো স্রোত শুনেছে, আর কাব্যকে হারানোর ভয়ে সে এভাবে কাঁদছে। কাব্যের বুকে মাথা রাখলো স্রোত, শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। কাব্য চোখ দিয়ে ইশারা করতে রাহুলরা মুচকি হেসে চলে গেল ওখান থেকে। ওরা কিছুটা সময় একান্তেই কাটাক। মাহতাব সাহেব খুবই অসুস্থ, ওনার অবস্থার তেমন উন্নতি হচ্ছে না, হচ্ছে কেবল অবনতি। লোকটা যখন তখন মারা যাবেন এমন অবস্থা। বাড়িতে যে এত ঘটনা ঘটে গেছে কিছুই জানেন না উনি। জানলে হয়তো অবস্থা খারাপ হতো, তাই কেউ বলেনি। তবে আনন্দের খবর জানাতে তো ক্ষতি নেই। সাবরিনা বেগম জানালেন ওনার ছোট ছেলে বাবা হতে চলেছে, আর ওনারা দাদা দাদি। মাহতাব সাহেব মুখে কিছু বলতে না পারলেও আনন্দে কান্না করলেন। ওনার ভীষণ আনন্দ হচ্ছে বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটবে শুনে। তবে নাতি নাতনিদের মুখ দেখার সৌভাগ্য বোধ হয় ওনার হবে না। সময় তো শেষের দিকে, ওনার চলে যাওয়ার সময় হয়ে এসেছে এবার। এর আগে কি একবারও ওনার অন্য ছেলেটা দিব্য, তার সাথে দেখা হবে না? ক্ষমা চাওয়াটা বোধ হয় আর হলো না, না ছেলের কাছে না স্ত্রীর কাছে। বাবাকে দেখে মাত্রই হাসপাতাল থেকে বেরিয়েছে ধ্রুব, সাথেই ছিল তাহিয়া। ধ্রুব ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল, তবে সাবরিনা বেগম বললেন বাইরে থেকে কিছুটা সময় ঘুরে আসতে। তাহিয়ার মন ভালো হবে ভেবে ধ্রুব সায় জানালো মায়ের কথায়। তাহিয়াকে নিয়ে একটা ক্যাফেতে এসেছে ধ্রুব। সামনের টেবিলে একটা লোক বসে আছে, বয়সটা কাব্যের মতো হবে, দেখতেও ঠিক তেমনই, তবে মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। লোকটা ক্যাফের ম্যানেজারকে সামনে দাঁড় করিয়ে রেখে কি যেন বলছে, আর ম্যানেজার লোকটা ভয় কেমন কাঁপছে, জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব চাইছে লোকটার মুখ দেখতে। আচ্ছা, শাহরিয়ার রোমান দিব্য নামের গ্যাংস্টারটা কি উনি? তাহলে তো দেখা প্রয়োজন। ধ্রুব দেখতে চায় সামনে থেকে, দেখলে কাব্যের সাথে লোকটার কতটা মিল। ধ্রুব যেতে চাইলে তাহিয়া বলল শরীর খারাপ লাগছে। ধ্রুব বলে গেল সব চিন্তা। তাহিয়া কিনে দ্রুতই বাড়ি ফিরল সে। সময়টা সন্ধ্যা, ঘড়ির কাঁটায় এখন 7টার মতো বাজে। রাহুল, লিয়া আর স্নিগ্ধ তিনজনই সেজেগুজে রেডি, সাথে দোয়েলও রেডি। কাব্য বলেছে সবাইকে রেডি হতে। দোয়েলকে দিয়ে ধ্রুব আর তাহিয়াকে বলেছে ওদের সাথে আসতে, কিন্তু ওদের সবাইকে সাজিয়ে গুছিয়ে সেই কোথা নিচে যেতে চাইছে তা কেউই জানে না। সবাই রেডি হলেও স্রোত এখনো রেডি হয়নি। কাব্য বুঝলো নীলাম্বরীর মন খারাপ, কিন্তু ওকে মন খারাপ করে বসে থাকতে দেখলে কাব্যের যে খারাপ লাগছে, আর সেজন্যই আজ বাইরে যাওয়ার প্ল্যান। তবে কোনো বিশেষ কারণে বিশেষ একটা অনুষ্ঠানে যাবে ওরা সকলে। কাব্য একটা দামি সুন্দর লেহেঙ্গা এনে দিল স্রোতকে। স্রোত কাব্যের কথা মতো লেহেঙ্গাটা পরে আসলো। কাব্য পা থেকে মাথা পর্যন্ত দেখলো স্রোতকে।
ফর্সা চেহারায় হালকা মেকআপ করায় কেমন চকচক করছে মুখটা, ফোলা ফোলা গাল, গোলাপি ঠোঁট আর কাজল কালো চোখ দুটো বড্ড টানছে কাব্যকে। স্রোতের ফর্সা শরীরে খয়েরি রঙের লেহেঙ্গাটা দারুণ মানিয়েছে, সাথে খোলা চুল। কাব্য মুগ্ধ হয়ে নিশাধরানো দৃষ্টিতে তাকিয়ে রইল নীলাম্বরীর পানে। স্রোত যখনই কাব্যের চোখের দিকে তাকালো, দৃষ্টি মেলল দুজনার। কেমন এক অদ্ভুত অনুভূতি হলো কাব্যের। কাব্য ওর বুকের বাঁ পাশটায় হাত রেখে বলল, ইস, এই চাহনি, এই তীক্ষ্ণ চাহনি দিয়েই তো তুমি বারবার শতবার ঘায়েল করো আমায়। তোমার এই নীল চোখ দুটোতে কি আছে বলো তো? এ কেমন নেশে মত্ত করেছো আমায়? স্রোত হালকা হাসলো, মনে মনে ভীষণ খুশি হলো। কতদিন পর এমন প্রশংসা, এমন ভালোবাসাময় সুন্দর কথা শুনছে সে। স্রোতের বেশ লাগছে তার প্রিয় মানুষের মুখে ভালোবাসার কথা শুনে। সন্ধ্যায় সুনায়রা রুমে এলো মধু। ওর দুই পাশে ডায়না আর টায়রা, ওদের হাতে সুন্দর থালা সাজানো, যার মধ্যে রাখা আছে বিয়ের পোশাক আর জুয়েলারি। মধুর উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকালো সুনায়রা। এত সময় রেগে থাকলেও শ্যামবর্ণের লোকটার মুখের ঘায়েল করা হাসিতে মজে গেল সে। গলে গেল তার সব রাগ। মধুর পরনে একটা ছাই রঙের টি শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁটের কোণে খেলা করছে হাসি। সুনায়রা জানে নাই হাসির কারণ, তবে এই রহস্যময় চাহনি আর সুন্দর হাসি যে ওকে ঘায়েল করার প্রধান অস্ত্র তা কি মধু জানে? হয়তো জানে, তাই তো এভাবে নিজের প্রতি আকৃষ্ট করছে মেয়েটা। মধু ইশারা করতে ডায়না আর টায়রা সাথে নিয়ে আসা জিনিসপত্রগুলো রেখে রুম থেকে বেরিয়ে গেল। মধু খানিকটা এগিয়ে গেল, সুনায়রার উপর একটা সাদা রঙের গাউন ছুঁড়ে মারল, কণ্ঠের গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। ভ্রুকুঞ্চন করলো সুনায়রা। মধু ওকে তুমি সম্বোধন করলো। সুনায়রা কি ঠিক শুনলো? নিজের ভাবনা থেকে বেরোলো সুনায়রা। মধু তখন দরজার সামনে। সুনায়রা ডাকলো ওকে। দীপু। ঘুরে তাকালো মধু, ঘাড় কাত করে তাকালো সুনায়রার চোখের দিকে, ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, ইস সৈফি। ইস, কি সুন্দর ডাক, কত সুন্দর কণ্ঠস্বর আর মুখের ভাবভঙ্গি। ছেলেটা হুট করে বদলে যাওয়ায় সুনেহরা অবাক হওয়ার কথা হলেও সে বেশ স্বাভাবিকই আছে, উপভোগ করছে বিষয়টা। মধু ততক্ষণে সুনেহরার সামনে এসে দাঁড়ালো, ওর চোখে মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিল। সুনেহরা কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এইসব কেন? কোনো অনুষ্ঠান আছে? আছে তো, তোকে সাজিয়ে গুজিয়ে কফিনে ভরে জ্যান্ত কবর দেব। আমার বউ বলে কথা, মৃত্যুটাও স্মরণীয় থাকুক। সুনেহরা বিরক্ত হলো, কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। খানিকক্ষণ আগেই মনে যে ভালো লাগাটা কাজ করছিল তা পরিণত হলো রাগে। ভ্রুজোড়া কুচকে এলো তার, রাগান্বিত কণ্ঠে বলল, আপনিও তবে মৃত্যুর জন্য রেডি হন। আমি মৃত্যুতেই বিশ্বাসী, তবে কেউ আমাকে মারতে এলে তাকে সাথে নিয়েই মরব। সো বি কেয়ারফুল মাই ডিয়ার হাজবেন্ড। বাহ, আই ইমপ্রেসড। কথাটা বলেই বাঁকা হাসলো মধু। গুনগুনিয়ে গান গেয়ে বেরিয়ে গেল রুম থেকে। সুনায়রা ও পা বাড়ালো যাবে বলে। দরজার সামনে যেতেই মধু বিদ্যুতের গতিতে ঘুরে তাকায়। ঠাস করে সুনায়রার মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় সে। গম্ভীর কণ্ঠে হুমকি দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, কথা না শুনলেই আমার থেকে খারাপ আর কেউই হবে না। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে কাব্য, তার পাশে স্রোত, পেছনের সিটে দোয়েল, রাহুল আর দীপ্ত। পরের গাড়িতে আসছে ধ্রুব, তাহি আর কাব্যের বন্ধুরা। এতদিন পর একসাথে বেরিয়ে সকলেই বেশ খুশি, কিন্তু কেউই জানে না কোথায় যাচ্ছে তারা। স্রোতের ভারী কৌতূহল হলো, সে জানতে চাইল কাব্যের থেকে, আচ্ছা এই অসময়ে সেজে গুজে আমরা কোথায় যাচ্ছি? কাব্য ড্রাইভিং করতেই মুচকি হেসে উত্তর দিল, যাচ্ছি কোনো বিশেষ জায়গায়, বিশেষ কারোর সাথে দেখা করতে। সেই বিশেষ ব্যক্তিটাকে গেলেই দেখতে পাবি স্রোত। কাব্যের এই এক কথায় চুপ করে গেল স্রোত। অপেক্ষা করলো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য। এদিকে পেছনের সিটে বসে থাকা রাহুল একধানে তাকিয়ে আছে দোয়েলের দিকে। সামনের সিটে কাব্য বসে আছে, তাই দোয়েল কিছুই বলতে পারছে না, লজ্জায় মরছে মেয়েটা। দোয়েল চোখ রাঙালে রাহুল বলল, আরে পাখি, তুমি কাব্যকে ভয় পাচ্ছ কেন? তুমি হয়তো জানো না আমি এত লজ্জাহীন ওকে দেখেই হয়েছি। ইস, কি সব কথাবার্তা, চুপ করুন। তুমি চুপ করো তো, আমাকে দেখতে দাও। কি দেখবেন? তোমাকে, আমার পাখিকে, আমার স্বপ্ন লোকের একমাত্র রানীকে। আচ্ছা পাখি, তুমি আমাকে বিয়ে করছো কবে? দোয়েল উত্তর খুঁজে পেল না, হাঁ করে তাকিয়ে রইল রাহুলের মুখ পানে। দীপ্ত পাশে বসে আছে, এত সময় ধরে দেখে যাচ্ছে সবটা। বুকে হাত ভাঁজ করে মুখ ভেঙচি কেটে বলল সে, বাঁচি না। অমনি মুখে হাসি টেনে বলল কাব্য, রাহুল মুখে লাগাম টান, আমি তোর ভবিষ্যৎ সম্বন্ধে সামনে বসে আছি, আর আমার কানে সব কথাই আসছে। আরে কানাকানি করবি ভালো কথা, আর একটু আস্তে করে কথা বল না ভাই। আমার তো নিজের উপর লজ্জা হচ্ছে, তোকে কিছু শেখাতে পারলাম না।
রাহুল যেন বোকা বনে গেল। ওরে এক সমস্যা কানাকানি করে কথা বললেও সবাই শুনে ফেলে, কিন্তু কাব্যের এমন কথায় তার মনে জেদ জন্মালো। সবার কথার উত্তরে কিছুই না বলে দোয়েলকে এক হাত দিয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো। দোয়েল লজ্জায় মাথা নুইয়ে নিল। নিজেকে রাহুল থেকে ছাড়াতে চেয়েও পারল না সে। কাব্য সামনের মিররে সবটাই দেখলো, মুচকি হাসলো কেবল। একটা বিশালাকার পুরনো বাড়ির সামনে এসে থেমেছে কাব্যর গাড়িটা, পেছনের গাড়িটাও সেখানেই থামলো। ধ্রুব মুখ বের করে কাব্যকে খুঁজলো। দুজনের দৃষ্টি মিলতেই কাব্যকে বলল। নামবো ভাইয়া? কাব্য আলতো হেসে ছোট্ট করে উত্তর দিল। হুম। ধ্রুব তাহিয়ার গাড়ি থেকে নামলো, সাথে স্রোত, কাব্যরা। সবাই বাড়িটার দিকে তাকাচ্ছে আর ভাবছে কাব্য তাদের এই অজানা জায়গায় কেন নিয়ে এলো, এটা কার বাড়ি, আর এখানে নিয়ে আসার কারণই বা কি। কাব্য সকলকেই দেখলো, তাদের প্রশ্নবোধক চাহনির মানে বুঝিয়ে পড়ল। আমরা একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি, বর কনেকে আর কার বিয়ে, মেয়েদের গেলে দেখতে পাবি, চলো যাই। কেউই কিছু বলল না। কাব্যের সামনের দিকে আগাবে তখনই কয়েকজন ছেলে মেয়ে ওদের কাছে এলো। সকলকে স্বাগতম জানানোর জন্যই এসেছে তারা। কাব্য অবাক না হলেও বাকিরা বেশ অবাক হলো, তবে মুখে কিছু বলে তা প্রকাশ করলো না। সবাই বাড়ির ভিতর ঢুকলো, পিছু পিছু এলো মধুর লোকগুলো। কারোর সাথে ফোনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল ধ্রুব। তাহিয়া, দোয়েল, লিয়া আর স্রোত ওরা একপাশে দাঁড়িয়ে আছে, পুরো বাড়িটা দেখছে। ধ্রুবর সামনে দিয়ে তখন সাহেলা বেগম হেঁটে যাচ্ছিলেন। উনি অবাক সবটা দেখে। এই বিশাল বাড়ি, এত এত লোক যারা মধুর আদেশ পালনে ব্যস্ত, এগুলা দেখে উনি বেশ অবাক হয়েছেন। এসব মধুর ও এত বড় বাড়ির মালিক, আর উনি কিছুই জানেন না। এই লোকগুলিরই বা ওর কথা শুনছেন কেন, যেন কেনা গোলাম। তবে কি এই শোনা কথাগুলোই সত্যি? মধু কোনো গ্যাংস্টার, আরেকজন গ্যাংস্টার হলে মানুষ মারা তো অবাকের কিছুই নয়। তবে কি সেদিন রেজওয়ানকে মধুই মেরেছিল? সবটা ভেবেই থমকে গেলেন সাহেলা বেগম। পাশে জাফর দাঁড়িয়ে, উনি ওকে ফোন দিয়ে নিয়ে গেলেন। তারপর সুনেরা আর মধুর কাছে আসতে চাইলেন। জাফর এক প্রকার বাধ্য হয়ে নিয়ে এলো ভদ্রমহিলাকে। সে ভালো করে জানে মধুর আম্মুকে এখানে দেখলে জাফরকে জ্যান্ত কবর দিবে। সাহেলা বেগম হাঁটছেন আর চারিদিকে চোখ বুলাচ্ছেন। এমন সময় অসাবধানতায় ওনার ধাক্কা লাগলো ধ্রুবের সাথে। পড়ে যেতে নিলে ধ্রুব ভদ্রমহিলাকে ধরে নিল, চিন্তিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন আন্টি? সাহেলা বেগম তাকালেন ছেলেটার দিকে। পরিচিত কারোর অবয়ব দেখলেন তার মধ্যে। মনে হলো দিব্য আর কাব্যের মতো এই ছেলেটি ওনার কাছের কেউ। পরক্ষণে আবার ভাবলেন উনি বেশি ভাবছিলেন। নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলেন, আমি ঠিক আছি বাবা। ধ্রুব চিন্তামুক্ত হলো। পরক্ষণে ওর কপালে ভাঁজ পড়ল। ভদ্রমহিলাকে দেখে নিজের মায়ের কথাই আগে মনে পড়ল। ওনার চেহারার সাথে ধ্রুবর আম্মু আর স্রোত দুজনার কিছুটা মিল আছে। থাকতেই পারে, পৃথিবীতে তো একই রকম দেখতে অনেক মানুষই আছে, সেভাবেই হয়তো মিলে গেছে। ঘর গোছাতে গিয়ে একটা ডায়েরি পেয়েছেন সাবরিনা বেগম। প্রথম পাতাটা উল্টে বুঝলেন ওটা মাহতাব সাহেবের। লোকটার প্রতি ভদ্রমহিলার অনেক রাগ, ওনার জন্য এত মানুষের জীবন নষ্ট হয়েছে। সাবরিনা বেগম নিজেও অনুশোচনায় ভোগেন সর্বক্ষণ। ভাবলেন ডায়েরিটা রেখে দিবেন, কিন্তু কি যেন ভেবে একের পর এক পাতা উল্টাতে থাকলেন। কয়েকটা পৃষ্ঠা পড়লেনও, যেখানে উনি নিজের করা ভুল আর অনুশোচনা বোধ সম্পর্কে লিখেছেন। যাক, লোকটা তবে একটু হলেও নিজের করা ভুলগুলোর কথা বলছে, স্বীকার করছে তার জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে। সাবরিনা বেগম ডায়েরির শেষ পৃষ্ঠায় আসলেন। সেখানে কিছুই লেখা নেই, তবে কয়েক পৃষ্ঠা আগের লেখা দেখতে পেলেন দিব্য সম্পর্কে। ওনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাব্যের আরেকটা ভাই আছে, ওনার বোনের আরেকটা সন্তান আছে যে এই বাড়ির সন্তান, অথচ তার সম্পর্কে কেউই জানে না। টাকার লোভে আর জেদের বশে মাহতাব সাহেব ছেলেটাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছিলেন। সাবরিনা বেগমের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল আপনা আপনি। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু গাল বেয়ে পড়ল। উনি যেন পাথরে পরিণত হলেন এত বড় সত্যটা জেনে। আচ্ছা, কাব্য কি তার ভাই সম্পর্কে জানলে সে কেমন রিয়াকশন করবে? এই মাহতাব লোকটা এত জঘন্য, ওনার করা সব অন্যায় মেনে নিল। এই অন্যায়টা যে সাবরিনা বেগম মানতে পারছেন না। একটা মানুষ কতটা খারাপ হলে তার নিজের সন্তানকে বিক্রি করতে পারে, তার মায়ের থেকে আলাদা করতে পারে। সাবরিনা বেগম বুঝলেন ওনার বোনের বাড়ি ছাড়ার কারণ কি। ওনার কি উচিত নয় দিব্যকে খুঁজে বের করা? সবাই সব পেল আর সে পেল অবজ্ঞা। না, এ হতে পারে না। উনি সবাইকে সবটা জানাবেন, যার যা ভাবার ভাবুক। দিব্যকে যে করেই হোক উনি খুঁজে বের করবেন। কাব্য স্রোতকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে গেছে, বলেছে এখান থেকে কোথাও না যেতে। তাহিয়াররা সবাই পুরো বাড়ি ঘুরে দেখছে। তবে জমকালো বিয়ের অনুষ্ঠান কাদেরকে ঘিরে, এটাই তাদের অজানা। তবে যাই হোক, আয়োজন কিন্তু নজর
কারা। স্রোতের দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। মাথা খোলা চুলগুলো একপাশে এনে রাখলো স্রোত। ওড়নাটা ঠিক করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই ধাক্কা লাগলো কারোর সাথে। প্রথমে বিরক্ত হলো স্রোত, তবে পরে যখন সামনের মানুষটিকে দেখলো খুশি হলো সে। এই লোকটাকে তো খুঁজে যাচ্ছে সে এত সময় ধরে। তবে স্রোতের এই আনন্দ যে ক্ষণিকের জন্য ছিল। নিজের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে ভালো করে পর্যবেক্ষণ করলো সে। গায়ে জড়ানো কালো স্যুটকোট, পরনে মানানসই প্যান্ট, মাথার চুলগুলো সুন্দর করে ব্যাশ করা, শ্যামবর্ণের মুখটিতে খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি লোকটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। কিন্তু স্রোতের ভাবনা মিথ্যে হলো। লোকটা কাব্যের মতো দেখতে হলেও কাব্য নয়। এই কাব্য নয়, কোনোভাবেই কাব্য হতে পারে না। তবে লোকটাকে স্রোতের মনে পড়ল সেদিনের ঘটনা। শপিং মল থেকে এই লোকটাই তো সেদিন ওকে কিডন্যাপ করেছিল। ভয়ে মেয়েটা পিছিয়ে গেল কিছুটা। মধু ঘাড়কাত করে বাঁকা হাসলো, মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল, হেই বিউটিফুল লেডি, কেমন আছো তুমি? স্রোতকে থামিয়ে দিল। মধু নিজেই বলতে শুরু করলো, তোমার উত্তর কি হবে আমি ভালো করেই জানি। তুমি এতক্ষণ ভালো ছিলে না, কিন্তু আমাকে দেখেই ভালো হয়ে গেছো, তাই না? স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এলো, মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল। মেয়েটার চেহারায় বিস্ময়। লোকটা এভাবে কথা বলছে কেন? তাহলে কি স্রোত ভুল ভাবছে? উনি হয়তো কাব্যর ভাই। পরক্ষণে আবার ভাবছে না না, উনি কাব্য ভাই হতেই পারেন না। আসার সময় তো স্রোতের পছন্দের সাদা শার্টটাই পরে এলেন, চেঞ্জ করলেন কখন? মিল যেমন আছে অমিলেরও যে অভাব নেই। স্রোত কাব্যকে ভালো করেই চেনে, তাই বেশ বুঝতে পারছে সামনের মানুষটি কাব্য নয়, বরং অন্য কেউ। স্রোত নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি কে? আমি কে মানে? আমি তোমার বিলাভড হাজবেন্ড। আমাকে চিনতে পারছো না বউ? স্মৃতিশক্তি হারালে বুঝি? শ্রদ্ধা করে তাকিয়ে রইল, মনে মনে হাসছে মধু। সে যখনই স্রোতের হাতটা ধরতে যাবে তখনই দূর থেকে কিছু একটা এসে ওর হাতে লেগে মেঝেতে পড়ে গেল। আর শব্দ করে চিৎকার দিয়ে উঠল মধু। চোখ মুখ কুচকে বন্ধ করে পিছু ফিরে তাকিয়ে বলল, কার মরা চুলকানি উঠেছে দেখি তো। মধু শুকনো ঢোক গিলল, চোখ মুখ কঠিন করে। কাব্য দাঁড়িয়ে আছে ওখানে। ছেলেটা প্রচন্ড রেগেছে, চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। মধু কিছু বলবে তখনই ওর পাশে রুমের দরজা খুলে সুনেহারা বের হলো। ওর গায়ে মধুর দেওয়া বিয়ের পোশাকের বদলে একটা কালো রঙের গাউন, মুখে সুন্দর মেকআপ, চুলগুলো স্টাইল করে বাঁধা। ইস, ঠিক যেন ব্ল্যাক রোজ, মধুর কুইন। মধু মুগ্ধ হয়ে সুনেহারাকে দেখছে। সুনেহারা ভ্রু কুচকে বিস্ময় নিয়ে একবার মধু আরেকবার কাব্যকে দেখে যাচ্ছে। একইভাবে স্রোত হা করে একবার কাব্য আরেকবার মধুকে দেখে যাচ্ছে। এ যেন এক গোলক ধাঁধা। কে কাব্য আর কে মধু বোঝাই যাচ্ছে না। স্রোত যেহেতু আগেও মধুকে দেখেছে, তাই খুব সহজে কাব্যকে চিনে গেল। মেয়েটা মধুর পাশ কেটে কাব্যের পাশে গিয়ে দাঁড়ালো। সুনেহারা যেন রেগে গেল। ও এই মুহূর্তে কাব্যকে মধু বলে ভেবে নিয়েছে। মধু বিষয়টা লক্ষ্য করে বলল, এই, তুই আমাকে রেখে ওইদিকে কি দেখছিস? তোর রসগোল্লা ওইদিকে নয় রে পাগলি, এদিকে আমাকে দেখ, এই যে আমি। সুনেহারা তাকালো মধুর দিকে, ভালো করে পর্যবেক্ষণ করলো দুজনকে। তারপর বুঝলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি মধু। কিন্তু ও মধু হলে স্রোতের পাশের লোকটিকে। দুটো মানুষের মধ্যে এত মিল থাকা সম্ভব? চোখে মুখে আকাশ সমান বিস্ময় নিয়ে বলল সুনেহারা, তাহলে উনি কে? কাব্য এগিয়ে এলো মধুর কাছে। মধু একবার স্রোতের দিকে তাকালো, পরে আবার কাব্যকে ধরে বলল, আমরা টুইন। মধুর হাসি আর কাব্যের মুখে গম্ভীর ভাব। সে মধুর আঘাত পাওয়া হাতটা মুচকে দিয়ে সুনেহারার দিকে ইশারা করে বলল, তোমার মৌসাক এইদিকে, ওইদিকে নয়। বলেও আমার বউ দেখে নজর দিবে না। দিলে কি করবি? চোখ উপড়ে ফেলবো। মধু ডোন্ট কেয়ার ভাব নিয়ে স্রোতের দিকে তাকালো। ওকে চোখ মারতে স্রোত লজ্জায় মাথা নুইয়ে নিল। মনে মনে ভাবল, ছি, লোকটা কেমন অসভ্য। কাব্য ততক্ষণে নিচে থাকা ভাঙা ফুলদানির টুকরো হাতে তুলে নিয়েছে মধুকে আক্রমণ করবে বলে। তখনই সে সুনেহারার হাত ধরে রুমের ভেতরে ঢুকে গেল। কাব্যের রাগ সরে গেল মুহূর্তে। ভাইয়ের কাজে এসে হেসে উঠল। কাব্যের কাছে এসে জিজ্ঞাসা করলো স্রোত, উনি কে? আর কি বলেন এইসব? আপনারা টুইন মানে? টুইন মানে টুইন। ও আমার ভাই আর তোমার দেবর। হ্যাঁ। স্রোত হাবাগোবার মতো দাঁড়িয়ে রইল, ওর মাথায় কিছুই ঢুকলো না। কাব্যের ভাই এলো কোথা থেকে? এদিকে বন্ধ রুমে মধুকে একই প্রশ্ন করলো সুনেহারা। মধুর উত্তরও ছিল কাব্যের বলা কথাটাই। সুনেহারার মাথায় এলো সেদিন ওর আব্বু বলেছিলেন মধুর আম্মা ওনার বড় ছেলেকে খুঁজে পেয়েছেন, আর মধু পেয়েছে ওর ভাইকে। তবে কি স্রোতের হাজবেন্ডই মধুর ভাই? স্রোতের হাজবেন্ড এদিকে দোয়েলেরও ভাই। তবে কি দোয়েলও মধুর বোন? সুনেহারার তো দোয়েলের সাথে বন্ডিং বেশ ভালো। তাহলে ওর যে আরেকটা ভাই আছে, সুনেহারাকে কখনো বলেনি কেন? ধুর, কী সব ভাবছে মেয়েটা, বলতে নাই পারে। কথাগুলো ভেবে নিজের মনকে বুঝিয়ে নিল সুনেহারা। পর মুহূর্তে মনে পড়ল সেদিনের ঘটনা। ওখানে
তো ওরা স্রোতকে খুঁজতে গিয়েছিল, আর রেজওয়ানের লাশটাও পাওয়া গিয়েছিল ওই ফ্ল্যাটে। তার মানে রেজওয়ান স্রোতকে কিডন্যাপ করেছিল, আর রেজওয়ানের উপরে রাগ থাকলে কাব্যের থাকবে, মধুর তো থাকার কথা নয়। তাহলে কি রেজওয়ানকে কাব্যই মেরেছে? মধু তার ভাইয়ের দোষ ঢাকতে সেদিন মিথ্যা বলেছে। 2 4 করতে খুব বেশি সময় লাগলো না সুনেরার। সে যা বুঝার বুঝে নিল। ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় এক হাসি। মধু মেয়েটার কাছে এগিয়ে পড়ল। কিরে, মনে মনে আমাকে মারার প্ল্যান করছিস? তা তো করছি। মারিস না হয়, তা কালো পড়লি কেন? শোক দিবস পালন করব তাই। নিজের শোক দিবস নিজেই পালন করবি? বাহ, ভালো তো। তো শোক দিবস পালন করব। হ্যাঁ, কার হাতে কে মরে সময় এলেই দেখা যাবে। এবার আই, বিয়ের অনুষ্ঠানটা করিনি। যদিও তুই আমার শত্রু, তবে হানির বিয়ে বলে কথা, জমকালো আয়োজন না হলে চলে? সুনেরা প্রতি উত্তরে কিছুই বলল না। মধু কোথা থেকে একটা সাদা স্টোনের ক্রাউন এনে ওর মাথায় পুরিয়ে দিল। নিজের হাত সুনেরার দিকে বাড়িয়ে দিলে সুনেরা মিষ্টি হেসে মধুর হাত ধরে নিল। ওরা দুজনে রুম থেকে বেরিয়ে নিচে নামলো। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল মধুর পরিচিতরা আর কাব্যরা সবাই। গির্জার মতো উঁচু ছাদালা বিশাল ঘরটিতে জ্বলছে কৃত্রিম আলো। দীর্ঘ রাজকীয় টেবিলে 2 সারির মাঝ বরাবর সাজানো একটা রাস্তা। চারিদিকে ঝুলে থাকা বিশাল ক্রিস্টাল ঝাড়বাতিগুলো আলো ছড়িয়ে পরিবেশটাকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। কালো গাউন পরে সেই সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে সুনেরা। পাশে কালো ফর্মাল স্যুটে দিব্য। রুম ভর্তি মানুষের দৃষ্টি নিবদ্ধ বরকনের দিকে। দীর্ঘ অপেক্ষার পর বরকনের আগমনে করতালির শব্দে মুখরিত হলো চারিপাশ। দোতলায় দাঁড়িয়ে আছে ধ্রুব, দোয়েল, পাশেই দীপ্ত আর তাহিয়া। ওরা যেন অবাকে চূড়ান্ত সীমায় পৌঁছালো। এই লোকটা তো সেই কুখ্যাত গ্যাংস্টার যাকে নিয়ে কিছুদিন আগে নিউজ পেপারে খবর ছাপানো হয়েছিল। ধ্রুব, দোয়েল দুজনেই চারিদিকে খুঁজলো। ওই তো একপাশে কাব্য স্রোত দাঁড়িয়ে আছে। ছবিতে লোকটার সাথে কাব্যের আংশিক মিল খুঁজে পেলেও সামনে থেকে যেন পুরো কাব্যের মতোই লাগছে। কিন্তু কাব্যের সাথে এই লোকটার কি সম্পর্ক? দীপ্ত তখন বলে উঠল, আচ্ছা, আমি কাব্য ভাইয়া আর বরের চেহারায় 98% মিল দেখছি, তোমরাও কি তাই দেখছো? দোয়েল আর ধ্রুব চুপ করে রইল। তাহিয়া রেলিংয়ে ভর দিয়ে বলল, আমিও তো সেটাই দেখছি। আচ্ছা বৌমনি, বর আর আমাদের কাব্য ভাইয়ের মধ্যে কি কোনো রক্তের সম্পর্ক আছে, লাইক যমজ ভাই? ধ্রুব আর দোয়েল দুজনে দ্রুত গতিতে তাকালো দীপ্তের দিকে। মনে মনে ভাবলো দীপ্তের কথাই কি সত্যি? কিন্তু কাব্যের আরেকটা ভাই থাকলে ওদের তো জানার কথা। পুরো রুমটা সুন্দর করে সাজানো হয়েছে। মধুর পরিচিতরা একে একে গিফট দিয়ে যাচ্ছে সুনেরাকে। মধু সেদিন বলেছিল পরে আবার সুন্দর করে প্রোগ্রাম করবে। সে কথা রাখতেই বুঝি এত আয়োজন। দরজার সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন সিকিউরিটি, কালো পোশাক, কানে ইয়ারপিস। কতটা সতর্ক সকলে। বিয়ে বাড়ি কম, যুদ্ধক্ষেত্র বেশি মনে হচ্ছে। এখানে আমন্ত্রিতরা প্রত্যেকে নিশ্চয়ই বড় বড় কোনো অনৈতিক অফিসার বা গ্যাংস্টার, যাদের সাথে মধুর সখ্যতা রয়েছে। হবেই তো, মধুর গেস্ট বলে কথা। সুনেরা মুখ কালো করে এগুলোই ভাবছিল। তখনই মানুষটার কানের কাছে মুখ নিয়ে গাঢ়স্বরে ফিসফিসিয়ে বলে উঠল মধু, Welcome, the one and only empress of my dark world. From this day forward, you are mine. মন্ত্রমুগ্ধের ন্যায় পাশ ফিরে তাকালো সুনেরা। নজর কাড়ল মধুর সুন্দর হাসি, সাজ পোশাক। ইস, আজ কত সুন্দর দেখাচ্ছে মধুকে। সুনেরার কল্পনার রাজপুত্র তো ঠিক এমনই। মধু ইশারায় কাব্যকে ডাকলো। স্রোত কাব্য তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মধু সুনেরাকে ঘিরেই আজকের অনুষ্ঠান হবে। তবে তখন প্রত্যেকের চোখ গেল স্রোত কাব্যের দিকে। গাঢ় খয়েরি রঙের লেহেঙ্গায় খুব সুন্দর লাগছে স্রোতকে। খোলা লম্বা চুলগুলো সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। সাথে সাদা শার্ট আর কালো স্যুটে আবৃত কাব্যকে বেশ লাগছে। ওরা যখন একসাথে নিচে নামছে তখন সকলের নজর ছিল ওদের দিকে। এত সময় সবার দৃষ্টি দিব্য সুনেরের দিকে থাকলেও এক ঝলকেই বিয়ে বাড়ির সবটুকু স্পটলাইট যেন ওরাই কেড়ে নিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।